সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ন্ড প্রেজেন্স কোয়ালিটি কনস্ট্রাকশন অনুষ্ঠানের তৃতীয় পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কোয়ালিটি কনস্ট্রাকশন নিয়ে আলাপ করার মতো বাংলাদেশের সবচেয়ে যোগ্য কয়েকজন মানুষের মধ্যে দুইজন মানুষ। একজন হচ্ছেন বিখ্যাত আর্কিটেক্ট দেওয়ান শামসুল আরিফ, ভিস্তা আর্কিটেকচারাল কনসালটেন্ট এর প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে আছেন এবং ৩০ বছর ধরে এই শিল্পে তিনি অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশের। এবং আছেন একজন এস্টিমড স্ট্রাকচারাল ডিজাইনার, দ্য ডিজাইনার্স অ্যান্ড ম্যানেজার্স এর প্রিন্সিপাল স্ট্রাকচারাল ডিজাইনার শামসুল আলম ভাই। উনিও ৪০ বছর ধরে এই বাংলাদেশের স্থাপত্য শিল্প এগুলোতে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন, ডিজাইন করে আসছেন। তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের অনেক ছোট আমি বয়সে, এবং যখন আমি শুরু করি আমরা জুবিয়ন, আমরা সবাই আসলে জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্রেন্ড সার্কেল গ্রুপ, এবং আমাদের সাথে আমাদের একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে সবসময় নিয়মিত উপদেশ দিচ্ছেন এবং সবকিছু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছেন। যদিও পার্টনারদের মধ্যে আমাদের ফ্রেন্ডদের একজন পরে শিক্ষক হয়ে যান। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা সাজেশনগুলো পেয়েছি এমনভাবে যে আপনাদেরকেই মানুষ সাজেস্ট করেছে আরকি। আপনাদের সামনে সেই ১ম দিকে যাওয়া এবং আজকের এই জুবিয়ন স্টুডিওতে আপনারা আজকে আসছেন। কেমন দেখলেন? না, আলহামদুলিল্লাহ সাংঘাতিক ভালো। কারণ আমার মনে আছে আপনার ১ম যেদিন আসলেন, সেই সময় আপনার যেই উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাসের এখনো কমতি আমি দেখিনি। আর ওটার সাথে তাল মিলিয়ে যদি বলি যে কনস্ট্রাকশন সাইটকে ম্যানেজ করা, প্রজেক্টগুলোকে ম্যানেজ করা এবং ক্লায়েন্টদেরকে যেভাবে প্রত্যেকটা জিনিসে সাথে সম্পৃক্ত করে ফেলা, এটা একটা ভালো দিক মনে হয় জুবিয়নের, যেটার কারণে জুবিয়নের সাকসেস দেখতে পাচ্ছি। এই কয়েকটা বছরেই প্রচুর প্রজেক্ট আপনারা অলরেডি নিয়ে ফেলেছেন এবং অনেক প্রজেক্টেরই কনস্ট্রাকশন সাইট প্রতিনিয়ত ঠিকমতোই চলছে। কোথাও কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। তার একটাই কারণ, সেই উচ্ছ্বাসটা ছিল এবং সাথে মনে হয় প্রচেষ্টাটাও আছে। এটা চলুক, এটাই আশা করি। মানে যেকোনো কোম্পানি শুরুতে অনেক ড্রিম থাকে, কিন্তু তারপরের স্টেপগুলো কিছুদিন পর আর ক্যারি অন হয় না। আমি যেটা দেখতে পাই, যখন আপনারা ওই মর্নিং ব্রিজ বোধহয় ছিল, ওই যে বিশাল বিল্ডিংটা, তখন আপনি আসলেন। আসার পরে আমরা বললাম, আমি কিন্তু মানে অনেক সময় অনেক বয়সের কারণে অনেক চাষি ছেলের কথা অনেক সময় বলে ফেলি। আমার মনে আছে আমি বলেছিলাম যে আপনারা তো নতুন করছেন, কাঠের শাটার দিয়ে করবেন, তারপরে সাইটে কি ইঞ্জিনিয়ার থাকবে, এটা তো রিস্কি হয়ে যাবে, হাই স্ট্রেংথ কংক্রিট, হাই স্ট্রেংথ আমার সন্তুষ্টির জায়গাটা হলো যে আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের ইন্টারভিউগুলো বেশিরভাগ দিয়ে আমি নিয়েছি, এবং সেখান থেকে যোগ্য ছেলেটাকে বার করে তাকে সেখানে প্লেস করা, এবং বিল্ডিংটা ওঠার সাথে সাথে শাটারিংয়ের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কংক্রিটের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। একজন আমরা যেটা ডিজাইন করার পর একটা কিন্তু আমাদের মধ্যে অসংখ্য কাজ করে, কাজটা ঠিকমতো হবে নাকি না হলে আমাদের কেরিয়ার নিয়েও সমস্যা, একটা ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা। কিন্তু জুবিয়নের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই জিনিসটা আমাকে সবসময় খুব ভালো লেগেছে, যে তারা প্রতি মুহূর্তে এই যে কোয়ালিটি ডেভেলপমেন্ট করা, কোয়ালিটি লোক নেওয়া এবং সেই লোককে আবার ট্রেন আপ করা। আমিও কিছু ট্রেন আপ আপনাদের অনেকগুলো ট্রেনিং করেছি। কারণ আমাদের হয় কি, এই দেশে একটা কমন টেন্ডেন্সি আছে, একজন লোক ৮ বছর অভিজ্ঞ, ১২ বছর অভিজ্ঞ, ২০ বছর অভিজ্ঞ, সো হোয়াট, উনি কি লাস্ট পড়েছেন? রোজ তো চেঞ্জ হয়ে গেছে। আমি যখন পাস করেছি তখন তো এসএ 78 ছিল, প্রতি ২ বছর পর এসএ বেরিয়ে গেছে। এসটিএম স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে। আমাদের সময় যে স্ল্যাব থিকনেস ছিল, এখন স্ল্যাব থিকনেস বেশি হয়ে গেছে। আমি যদি না পড়ি তাহলে কিন্তু এই অভিজ্ঞতার, এটাকে অভিজ্ঞতা বলা যাবে না। কিন্তু আপনাদের যে অন দ্য জব যেটা দেখি, আমার ছেলেমেয়েরা বাইরে থাকে, ওদের কাছে একটা কমন জিনিস রেগুলার শুনি, ট্রেনিং আছে, প্রতি মাসে শুনি আমাদের কাছে ট্রেনিং আছে, অমুক আছে। এখানে কিন্তু শুনি না ট্রেনিং এর কথা। তো আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে, আপনারা এই ৪ বছরের মধ্যেও বেশ কিছু ট্রেনিং করিয়েছেন আপনাদের রিলেটেড ফিল্ডে। সেগুলো আমাদেরকে কনফিডেন্স দেয় যে না ভাই, যা বলতেছি সেটা তারা করবে। আমাদের প্রতি মাসে ইন হাউস অনেকগুলো ট্রেনিং এর জন্য একটা সেন্টার করা হয়েছে। দেখেছিলাম যে জি, আপনাদের আপনাদেরকে আমরা সাজেশন। একটা বইও গিফট করেছি, যে এই বইটা দেখে দেখে ওদেরকে পড়াবেন এবং আপনারা সেটা ক্যারি অন করছেন। সেটা হলো সবচেয়ে বড় কথা। সেটা আমার কাছে ভালো লাগে। আপনিও তো অনেক ট্রেনিং এবং ইন্টারভিউতে ছিলেন। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু একজন দুজনের কাজ না, এটা একটা বিশাল টিমের কাজ। মানে আমি যাই ডিজাইন করি না কেন, সেই বিল্ডিংটা এবং বিটু ভাই যেই ডিজাইন করুক না কেন, সেটা কিন্তু ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে না যদি ওই প্রত্যেকটা সেক্টরের মানুষগুলা ঠিক মতো ঠিক কাজটা না করে। তো সেই জায়গাটাতে মানুষ তৈরি করা এবং মানুষকে প্লেস করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখা যায় অনেক কোম্পানি এগুলাকে অনেকভাবে সুইং করে রাখে, কস্ট ইনভলভ, সবকিছু ইনভলভ।
কিন্তু একটা ভালো প্রোডাক্ট পেতে হলে কিন্তু এই জায়গাতে কনসেন্ট্রেট করতেই হবে। তো সেই জায়গাটাতে ইউ আর ট্রাইং ইউর বেস্ট আই থিঙ্ক, এবং এইটা জানি কন্টিনিউ থাকে, এবং এইটার এফেক্টটাই আপনারা আর কয়েক বছরের মধ্যে পেয়ে যাবেন আমার বিশ্বাস। কারণ হচ্ছে একটা বিল্ডিং এটা ভালো না খারাপ এইটা পুরোপুরি বলতে গেলে আমার মনে হয় অনেক দিন লাগে, অনেক দিন লাগে, 5-10 বছর লেগে যায়। কারণ একটা ব্যবহারকারী অনেক বছর ব্যবহার করতে করতে তারপরে বুঝে যে এইটা এরকম না হয়ে ওরকম হওয়াতে ওর পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে। সেটা একদম একটা ওই বালু ধোয়ার থেকে আরম্ভ করে প্লেসমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু। সুতরাং আমি যতই ভালো ডিজাইন করি না কেন, যদি কাজ করবে না, যদি বিল্ডিংটার এইসব খুঁত থেকে যায়, এবং কনস্ট্রাকশন টাইমের ক্ষতি হতেছে পরবর্তীকালে বিল্ডিং এর একটা পেইন, এবং ওটাকে আর ঠিক করা যায় না। সুতরাং সেই জায়গায় কনসেন্ট্রেশন করাটাই সবচেয়ে বেশি এবং এটা আপনারা সোফার করছেন বলে আমার ধারণা। খুঁতের বিষয়ে একটা জিনিস আপনাকে আমি দুঃখ করে বলছি আরকি। আপনারাও একটু যোগ করবেন। ধরেন আমি বলে আসছি যে এই প্রজেক্টে কোনো বাঁশ থাকা যাবে না। তো আমার ইঞ্জিনিয়ার নিজে এটা তার মনে হচ্ছে তার পকেট থেকে চলে যাচ্ছে টাকা-পয়সা। ১০ টা বাঁশ লাগাইছে ২ জায়গায়, ১০ জায়গায়। চিন্তা করছি এটা তো লাগাইলে হয়। তাকে কিন্তু আমি বলি নাই যে আপনি এটা একটু খরচটা সেভ করেন। সে নিজে কোম্পানিকে বেশি ভালোবাসে। আমার চেয়ে বেশি ভালোবাসে। এ ব্যাপারে কি বলবেন? এই ভালোবাসাটা কি আসলে ভালোবাসা? এটা একদমই ভালোবাসা না। এটা আরেকটা দিক আছে, সেটা হচ্ছে হলো যেটা আমাদের অন্য মানসিকভাবে একটা আমরা মনে হয় প্রবলেম আছি, যে আমরা কেউ যদি কোনো দায়িত্বে পাই, তাহলে যদি আমার কাছে কিছু আছে আই হ্যাভ টু ডু সামথিং, আমার মতামত দিতে যেয়ে তখন দেখা যায় যে আমার জ্ঞানের যদি স্বল্পতাও থাকে বা আমার জ্ঞান যতটুক সেই অনুযায়ী আমি দিই, তখনই প্রবলেমটা তৈরি হয়। কারণ এটা কিন্তু ব্যাপারটা তা না, উল্টা আমাকে একটা প্রোটোকল অনুযায়ী এসওপি অনুযায়ী যা আসবে আমাকে তাই মেনটেন করতে হবে। তার জন্য বিভিন্ন সেক্টরের বিভিন্ন এক্সপার্টিসরা থাকবে এবং তারা যেটা বলবে সেটা। আমি চাইলেই কিন্তু আমি একটা স্ট্রাকচারাল ডিটেলিং যতই দেখি না কেন আমি কিন্তু রেফার করতে পারি না। কারণ একটা স্ট্রাকচার ডিজাইনার যখন পুরোটা ধরে বুঝে তখন উনি একটা ডিসিশন দেন, তখন সেই ডিসিশনটা হয়। একদম ভাইস ভার্সা, আমরা যখন একটা প্রজেক্ট ডিজাইন করি, একটা স্পেস যখন ডিজাইন করতে থাকি, আমরা যত কিছুই চিন্তা করি খুব সহজেই অনেকেই কিন্তু অনেক কমেন্ট করে ফেলতে পারে, এবং এটার ভয়ঙ্কর দিক হয়। ছোট্ট একটা এই যে উদাহরণ দিতে আপনারা পারি। এত কমেন্ট করতে চান না বা আপনারা এত বেশি মানে সীমারেখার বাইরে যেতে চান না। আপনাদের তো এটার জন্য অনেক স্ট্রাগল আছে। আপনাকে কোড মেনে বিল্ডিং করতে হবে। যেমন ঢাকার বাইরে থেকে যিনারা আসেন, যেহেতু ওখানে একজনকে একটা রিসেন্টলি আমরা একটা ৮ তলা বিল্ডিং করছি, উনারা আমাদের সমস্ত দেখে বললেন যে, বলেন কি আমার পাশের বাসা তো এটা করে নাই। আমি বললাম যে বিল্ডিং কোড যেটা তৈরি করা হয়েছে, কোডের ব্যাপারটা হলো আপনার সেফটি, সিকিউরিটি এবং বিপদের সময় যেন আপনি বেঘরে প্রাণ না হারান, সেটার ব্যাপারটা। এবং বিপদটা কখন আসবে আপনি জানেন না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি বিল্ডিংটা প্রপারলি বানান, ফিনিশিং আপনি যে কোনো সময় দিতে পারবেন, কিন্তু কোড মেনে চলতে হবে। এটা কখনো এগুলো কনভিন্স করা যায় যখন একটা ভূমিকম্প হয়, তারপর ৩-৪ মাস আমাদের মধ্যে একটা কাজ, আবার আমরা আগের জায়গাতেই চলে যাই। তার আগে পর্যন্ত আমরা সবাই থাকি। একটা তারপরে বিখ্যাত মানে বইয়ের আলোচনা আমি কিছুদিন আগে আমার একটা পার্সোনাল চ্যানেলে করছিলাম। যে আমরা গুরুত্বপূর্ণ কাজ করতে চাই না। আমরা ইমার্জেন্সি এবং হইলে শুধু করি। আপনি গ্রামে গিয়ে দেখেন অসংখ্য মানুষ প্রবাসী ভাইয়েরা ৩ কোটি ৫ কোটি টাকা দিয়ে বাড়ি করছে। কিন্তু শুধু আপনাদের ২ জনের কনসালটেন্সি নিতে তার ১০ লাখ টাকা খরচ হবে। কথার কথা। আমি কমই করেই বললাম। এই ১০ লাখ টাকা নিয়ে সে এত অরিড। কিন্তু সে ওই আমি এমন গ্রামের বাড়ি চিনি, সে মুর্শিদাবাদ থেকে আর্টিস্ট নিয়ে আসছে। তার বাড়িতে বসে সে আর্ট করতেছে। হ্যাঁ? অনেক সুন্দর করে বাড়ির ডিজাইন, দরজা ডিজাইন করতেছে। এইটার গ্রোথ কিভাবে পসিবল? এই যে সবার মধ্যে ফিল করানো এবং আপনি দেখেন এই যে ঢাকা শহরের অনেক বাড়ি, সে আমাদের কাছে আসবে না। হ্যাঁ, আপনার ওই কথাটা আমি আসতে চাই। একদিন আপনি আড্ডায় ছলে বলছিলেন যে, আপনার কাছে যখন কেউ ডিজাইনার করতে আসে কোন ডেভেলপার, আপনি প্রশ্ন করেন আপনি কত করে বিক্রি করবেন? তার দাম শুনে বুঝতে পারেন। আসলে একজন প্রস্তুতকারক সে জানে তার কস্ট কত, হ্যাঁ, এবং সে কত করে বেচবে সেটা সে যদি ভালো জানে তা সে ভালোটা বলবে, মার্কেট প্রাইস নিয়ে কথা বলবে না। এবং এইটা আমি ওই দিক থেকে চিন্তা করি। ওই দিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে সে কত, আমি যখন জিজ্ঞেস করি আপনি কত করে বেচতে চান, তখন তার বিহাইন্ড দ্য সিন তার কত টাকা করে ব্যয় করবে এটা আমার কাছে প্রকাশ হয়ে যায়। কারণ এবং ব্যয়ের পরিমাণ তো অনেক চেঞ্জ করে ফেলা যায়। এবং বিক্রির চাপ থাকবেই।
চাপ থাকলেই কি নথি স্বীকার করতে হবে, অথবা তার প্রেসক্রাইব যদি দাম অনুযায়ী যা সে তো নিজে লস করবে না। সুতরাং তার দামটা তার ওই প্রকাশ পাবেই যে কত করে বিক্রিটা করতে চায়, তার প্রোডাক্টটা তখন কোন লেয়ারের হবে। কারণ কস্ট ইনকার করবে আপনার প্রোডাক্টের দামের উপরে, ডিটেলিং এর উপরে, এবং কত কিছু সে কনসেন্ট্রেট করছে সেটি, এই জন্য এটা খুব খুব জরুরি। এই ইন্টারনাল ডিজাইনের ভেরিয়েশনের কারণে কস্ট কেমন ভ্যারি করতে পারে? না, একটা কথা হলো যে আপনি নিয়ম কানুন না মেনে একটা বিল্ডিং বানাচ্ছেন, সেটার সাথে তো আপনি কম্পেয়ার করার কিছু নাই। আপনাকে নিয়ম মেনে আসলে কস্টের প্রশ্নই আসে না, আসলে প্রশ্নই আসে না। নিয়ম কানুন মানলে যেটা হবে সেটাই যদি করতে হয়, সেটাই তাহলে করতে কস্ট কম বেশির সুযোগ কি? সেটাই সবার তো করতে কস্ট একই আসার কথা। সবারই কস্ট কাছাকাছি আসবে, একদম স্ট্রাকচারাল কস্ট মানে কত 1-2-3% এদিক ওদিক হতে পারে। যেমন ধরেন 3%-4% কিরকম এর হবে, ধরেন একটা কলামে অঙ্ক করে দেখা গেল 10.3টা রড আসছে, কোনো ডিজাইনার পাবেন না ঠিক আছে ওরা ভালো কাজে 10টা রড দিলেই চলবে, আর কি বানায় আমি 12টা রড দিয়ে দিই, এর চেয়ে বেশি চেঞ্জ হওয়ার কিন্তু কিছু নাই। একটা স্ল্যাবে 6 ইঞ্চি একজন ডিজাইনার দিচ্ছেন, আরেকজন হয়তো 5 দিবেন বা 6.5 দিবেন, এর চেয়ে বেশি কিন্তু চেঞ্জ হওয়ার কিছু নাই। কিন্তু আমি যদি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি দিয়ে, তাই এটার সাথে কম্পেয়ার হতে পারে না, তো বল জিনিসটাই তো অন্যখানে। আমি এখানে একটু যোগ করি, কস্ট আসলে দুইভাবে, বেসিক যে স্ট্রাকচারাল কস্টটা এটা অলমোস্ট সেম, অলমোস্ট যদি কোড মেনে মেনটেন করে এটাতে খুব একটা ভেরিয়েশন হবে না প্লেস অনুযায়ী, কারণ প্লেস তার ট্রান্সপোর্ট কস্ট অনেক কিছুকে নির্ভর করে। কিন্তু তার পরবর্তীতে ফিনিশ ম্যাটেরিয়ালে এসে এটা কিন্তু একটা বড় ভাস্ট চেঞ্জেস আছে। সুতরাং এখানে আমি বার্মাটিক দিয়েও কাজ করতে পারি, আমি আমকাঠ দিয়েও কাজ করতে পারি, দুটোই যদি প্রয়োজন হয়, দুজনের কাছে দুটো কিন্তু প্রপার, কিন্তু কস্ট কিন্তু অনেক ভেরিয়েশন হয়ে গেল। সুতরাং এইভাবে আমি টাইলস দিব, গ্রানাইট দিব না কি দিব সেটা নির্ভর করতে পারে। আমি একদম টপ নচ ওয়ার্ল্ড ক্লাস রিনাউন্ড একটা ফিকচার ইউজ করব, না আমি একটা লোকাল একটা ফিকচার ইউজ করব, স্ট্যান্ডার্ড নর্মাল ভালো কাজ করবে সেটা। তো এগুলোর উপরে ডিপেন্ড করে তখন ওই যে সেল প্রাইসটা, যে জানে যে সে কোন লেয়ারকে ধরতে চাচ্ছে এবং কত দাম দিয়ে কতটা। আমি যদি অন্যভাবে বলি যে একজন বাংলাদেশের এখনই টপ মোস্ট অনেক ডেভেলপারই অনেক হাজার টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট বেচতেছে, অনেকে বলে ও এত টাকা নিচ্ছে কেন, কিন্তু উনি অত টাকা যদি খরচ না করে তাহলে কিন্তু এটা ব্যয় করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। তাকে বিক্রি করার জন্য তাকে সেই পরিমাণ তাকে ইনভেস্টমেন্টও করতে হচ্ছে এবং সেই ম্যাটেরিয়ালও করতে হচ্ছে, তাইলেই তাকে একজন ক্লায়েন্ট দিবে। তবে আমাদের একটা প্রবলেম হচ্ছে না, আমাদের মনে হয় একটু অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা দরকার এদিক থেকে, ক্রেতাদের মধ্যে থেকে। আপনি যেটা বলছেন গ্রামের বাড়ি থেকে আরম্ভ করে, এবং কয়দিন আগে খুব ইন্টারেস্টিংলি আমার কাছে নোয়াখালীর থেকে 2 জন আসছিল, প্রবাসে থাকে তারা, এরকম আমাদের আরেকটা প্রোগ্রাম দেখে তারপরে আসছে, তারা শুনতে আসছে। এই অ্যাওয়ারনেসটা হয়তো কিছুটা গ্রো করতেছে, কিন্তু এখন পর্যন্ত সার্ভিস কিন্তু আমরা সেই পর্যন্ত দিতে পারছি না, উনরাও নিতে পারছে না। চারপাশে এত চাপ, তার অমুকে বলতেছে আমি এটা করে দিচ্ছি, তমকে বলতেছে এটা করে দিচ্ছি, সবই নন টেকনিক্যাল লোকজনে ভরা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, কয়দিন আগে একটা জায়গায় কোনো একটা ছোট্ট এরকম আলোচনায় তো হঠাৎ একজন ডিরেক্টর সাহেব বললেন যে তাদের অমুক প্রজেক্টে পাইল কস্ট অনেক বেশি হয়ে গেছে। তো উনি এটা হঠাৎ করে একটা হিসাবে দেখে বললো যে এটা কেমন একটু অ্যালার্মিং একটা ফ্ল্যাগ উঠলো যে এটা কেন বেশি হলো। হঠাৎ করে দুজন মানে নন টেকনিক্যাল দুজন অন্য লোক, তারা কিছু পাইলের ডিটেলিং এর রডের ডিটেলিং বলা আরম্ভ করলো যে এই জায়গায় নিশ্চয়ই এটা বেনটা দেয় নাই, অমকটা করে নাই, এই জন্য মনে হয় কস্ট বেড়ে গেছে। আমি অনেকক্ষণ তাকায় দেখলাম এবং যত কনফিডেন্টলি তারা বললো, এবং এটা যদি অন্য লেমেনরা শুনে তাদেরকে তো অনেক উচ্চ মার্গের নেবে, হ্যাঁ, কিন্তু আমার 30 বছরের অভিজ্ঞতায় আমিও সেই শামসুল আলম ভাই কথা বলার সময় অনেক কনফিউজ থাকে, সে অনেক কনফিডেন্ট। হ্যাঁ কনফিডেন্টলি বলে দিলে এই জন্য দেখেন আপনি শিওর ওই কাজ করছে, এই জন্য কস্ট বেড়ে গেছে এবং একটা দোষ দিয়ে দিল। কিন্তু অনেক কারণে, ডিজাইনের কারণে, প্লেসে অনেক ঘটনা ঘটতে পারে যেটা কারণে ওইখানে হয়তো কস্টটা দরকারি ছিল, হ্যাঁ হয়তো জরুরি ছিল, এই জন্য ওটা হচ্ছে, আরেক জায়গায় কমে আসবে, বা প্রপার কস্টটা ব্যয় হচ্ছে কিনা এটা প্রপার লোকের হাত দিয়ে যদি না হয় তাহলে কিন্তু কস্ট যাবে, সবার টাকা কিন্তু যায়, কিন্তু প্রোডাক্টটার মানটা অনেক নিচু হয়ে যায়। মানটা ধরে রাখা যায় কিনা না, আমি যদি একটা কাস্টমার হই, তাহলে আমার উচিত হচ্ছে, যেমন আমাদের প্রাইসটা আমরা তো প্রথম দিন থেকে বাড়াচ্ছি। ধরেন কথার কথা আমরা 8 থেকে শুরু করে এখন আমরা 12 তে আসছি।
এই ইনক্রিজের ক্ষেত্রে আমাদের স্ট্রাগলটা যেটা, আমরা কস্টিং বাড়াচ্ছি, প্রাইস শুধু তাই বাড়াচ্ছি। কারণ আমরা যেহেতু প্রতিদিন নিজেদের প্রাইস বাড়াচ্ছি, কাস্টমারকে বোঝাইতে গিয়ে আমরা আর ব্র্যান্ডিং প্রাইস এড করতে পারছি না। তো এখন কাস্টমার শুধু যদি বুঝতে পারে ম্যাটেরিয়ালস লিস্ট অ্যান্ড ইউজড ম্যাটেরিয়াল কি আছে, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ফিনিশ প্রোডাক্ট, তাইলেও কিন্তু প্রাইস নিয়ে তার একটা সেগমেন্ট ক্লিয়ার করে ফেলতে পারে যে কোনটার কি সেগমেন্ট, তাই না? না, এবং আমার কাছে অনেক উদাহরণ আছে। আমারই এক পরিচিত একজন হঠাৎ করে আমাকে একটা জায়গা দেখাতে নিল, 2টা অ্যাপার্টমেন্ট, পাশাপাশি বিল্ডিং, অলমোস্ট মাঝখানে 3-4টা বিল্ডিং ছিল বিল্ড। একটা দুটার মধ্যে পার্থক্য ছিল 3,000 বা 2,500 টাকা পার স্কোয়ার ফিটে। হি চুজ দ্য বেশিটা চয়েস করছে। আমি যাওয়া মাত্র দেখেই বুঝলাম, বিল্ডিং এর বাইরে দাঁড়াই বুঝছি কেন। কারণ বিল্ডিং ইটসেলফ টক্স যে এই বিল্ডিংটা প্রপার ওয়েতে করা, মেনটেন করা, কোডও মেনটেন করা, ম্যাটেরিয়াল ভালো, কনস্ট্রাকশন কোয়ালিটিটা ভালো এবং স্পেস কোয়ালিটি ভালো, আলো বাতাস তাকে ফিল দিছে যে এখানে 3,000 টাকা বেশি খরচ হয়েছে। খরচ হয়েছে। এবং অ্যাজ এ বায়ার আমি সেদিন দেখে বুঝছি যে তার মানে বায়াররা বুঝে। এই একটু যদি দেখানো যায়, সুতরাং আপনাদের ওই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই যে আমরা ভয় পাচ্ছি না, আমাদের তো কোনো ফ্ল্যাট সেল মানে বাকি নাই। না, অনেক নতুন নতুন ডেভেলপার দেখা যায় যে তারা বিক্রি করতে পারবে না দেখে তারা প্রাইসটাকে কমায় দিচ্ছে এবং পরবর্তীকালে সেটা কিন্তু তার কনস্ট্রাকশন এফেক্ট করবে, কারণ অবশ্যই নিজের effect করবেই। থেকে করতে পারবে না। কোনো উপায় নেই। সুতরাং আমাদের যেগুলো আমরা প্রথম দিকে এই একই ভয়ে যেহেতু আমরা শুরু করছি, আমাদের তো ভুল অবশ্যই একই রকম ছিল, করছি সেগুলাতে আমরা নিজেদের টাকা দিয়ে, যেমন আমি ধরেন একটা প্রজেক্টে বিক্রি করেছি 8,000 টাকা, আমি ইম্পোর্টেড টাইলস দিচ্ছি, কারণ আমি জানি যে এখানে আমার 10 লাখ টাকা লস হলেও আমার ক্লাসটা ঠিক করে দিচ্ছে। এবং পরে যে আমি কেন 11,000 টাকা 12,000 টাকা বিক্রি করেও মানুষ নিচ্ছে, কারণ মানুষ বুঝতেছে যে না আসলে কনস্ট্রাকশন কোয়ালিটি এটা, তারা এটা করছে। আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রবলেম হচ্ছে না। তবে মার্কেটে আমাদের কাজ তো শুধু ব্যবসা করা না, সবাইকে অফকোর্স সবাইকে প্রফিট করতে হবে, এনলাইটেন করা, প্রফিট ছাড়া সবাইকে কোনোভাবেই প্রফিট এবং করতে হবে। এনলাইটেন করতে হবে সবাইকে। মাটির ধরন থাকার তো ভিন্ন ভিন্ন। আর্কিটেক্টদের সাথে আপনার যে স্ট্রাগল সেটাও একটু বলেন, মানুষ বুঝুক আর কি ব্যাপারগুলো। আমাদের বিল্ডিং এ এসেই যখন বড় বড় কলাম দেখে সবাই আপনাকে দোষ দিতে চায়। হ্যাঁ, কারণ বা ভারী ভারী বিম আমাদের দেখে। বিল্ডিং গুলো হলো জলসিঁড়ি এবং বসুন্ধরাতে। জি। এখন হচ্ছে কি, আমরা যখন প্রথম প্র্যাকটিস করতাম তখন আমরা ডিজাইন করতে থাকতাম। হঠাৎ ক্লায়েন্ট ঠিক করলো যে বাড়িটা বানাবে, ফাউন্ডেশনটা শুরু করবে। তো সয়েল টেস্ট করা হয়েছে, সয়েল টেস্টটা করা হলো, কিংবা ফিল্ড ডাটাটা আসলো, আসার পরে লোড কত এসছে, বিয়ারিং ক্যাপাসিটি ধরে আমরা ফাউন্ডেশন দিয়ে দিতাম। কিংবা কোনো কোনো বললি বাইল হতো কিছু কিছু জায়গাতে, তখন এই আদাবরে শুরু হয়েছে কাঠের পাইল কয়টা লাগবে এগুলো। তখন ব্যাপারটা ছিল হলো, এখন যেটা আসলো আর্থকুয়েকের কনসার্নের জন্য বিএনবিসি যখন আসলো, এখন কিন্তু একটা বিল্ডিং যখন আরিফ আমাদেরকে ডিজাইন করলে প্রথমত সয়েল রিপোর্টটা দাও, সয়েল রিপোর্ট অনুযায়ী আমাদের সাইট ক্লাস ঠিক করা আছে, সাইট ক্লাস সি ডি এ বি, অনেক ভালো, এটা আমাদের নাই। ওইটার উপর ডিপেন্ড করবে ওখানে আমি কি ধরনের স্ট্রাকচার করতে পারবো, ওখানে আমাকে ওয়াল দিতে হবে কি হবে না, মানে ওয়াল দেওয়া ফরজ না নফল, সোজা কথা। কোনো কোনো ক্ষেত্রে আমাকে আরসিসি ওয়াল দিতে হবে ওই আর্থকুয়েক করার জন্য। এখন যে বিল্ডিংটা ধরেন আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি একটা বিল্ডিং ধানমন্ডিতে করেছেন, ধানমন্ডিতে ওইটাই আপনি কপি করবেন জলসিঁড়িতে, আপনি কিন্তু সেম খরচা আপনার 15 to 20% বেড়ে যাবে আপনার, এবং অনেক নতুন মেম্বার আসবে সেখানে, কারণ ওখানকার ভূমিকম্পকে রেজিস্ট করে যে সাইট ক্লাস ডির জন্য যে ডিটেলিং বিএনবিসি বলেছে, আমাদেরকে সেটা ফলো করতে হবে। ফলো না করেও কিছু বিল্ডিং হচ্ছে বসুন্ধরাতে, আপনি 100% ফলো করে আর্কিটেক্টের সাথে ফাইট করে সবকিছু ডিজাইন দিলেন। আমরা সর্বোচ্চ ইনভেস্ট করলাম এবং জলসিঁড়ি অনেক সুন্দর হাউজিং, আমরা সেখানে বেস্ট বিল্ডিংটা বানাইলাম, সাইট ক্লাস ডি, তাই বলে বিল্ডিং অনেক ভালো বানাইলাম। এতে কি ভূমিকম্পের জন্য যেটা রিকভারি দরকার ছিল এইটা সাইট ক্লাস এ এর মতো পারফর্ম করবে? না, ওটা সাইট ক্লাস ডি এর মতোই পারফর্ম করবে, কিন্তু যেই ভূমিকম্প যা ফোর্স আসবে সেটা রেজিস্ট করার জন্য মেম্বারগুলো যেই রেজিস্ট করবে কিনা? রেজিস্ট করবে, অবশ্যই রেজিস্ট করবে। সেটা করে যে হয়েছে কিছু কিছু জিনিস মধ্যে আমাদেরকে অন্য একটা ডেভেলপার নিয়ে গেছিল, তাদের একটা প্রজেক্ট, মানে ওটা আমাদের ডিজাইন করা না, ওটা ওনার যিনি আমেরিকা থাকেন উনি আমাকে রেকমেন্ড করেছেন। ওখানে গিয়ে দেখলাম কিছু ব্রিক ওয়াল ট্রিক ওয়ালকে ফেটেছে। একটা কিন্তু ভুল ধারণা করেছে, বিল্ডিং আর্থকুয়েক করে যে কোনো ড্যামেজ হবে না তা না। আমাদের ডিজাইন বেসিক কনসেপ্ট হলো স্ট্রং কলাম উইক বিম, কোনো অবস্থাতেই কলাম ফেল করতে পারবে না। যদি কোনো ফাটা আসে কোনো মেম্বারে, সেটা বিমে আসতে পারে, উইচ ইজ রিপেয়ারেবল। এবং কিছু পার্টিশন ওয়ালে এই যে ফোর্সটা যাচ্ছে, কোনো কাউকে তো এটা নিতে পারতে হবে,
যখন নিতে পারবে না, ফেল করবে কি, একটা 5 ইঞ্চি ওয়াল ফাটতে পারে, সেটা নিয়ে ওরিড হওয়ার বা হওয়ার মতো কোনো ঘটনাই না। কিন্তু যে ডিটেলিংগুলো আমাদেরকে কোড বলেছে সেটা যদি ফলো করে সেই কংক্রিট স্ট্রেংথ যদি আমরা আনি, ইট ইজ ভেরি আনলাইকলি যে আপনার মাথার মধ্যে বিল্ডিং আর্থকুয়েক হলে, আমাদের এখন পর্যন্ত যা জিওলজিক্যাল ডাটা আছে, যে গ্রাউন্ড অ্যাক্সেলারেশন বলা আছে, সেটা হলে এটা হওয়ার কোনো কারণ নেই। একটু এখানে যোগ করি, মানে আর্থকুয়েক প্রুফ আসলে কোনো বিল্ডিং হয় না। হয় না। হুম। এখন হচ্ছে কি, মাত্রা অনুযায়ী, প্লেস অনুযায়ী কতগুলো স্ট্যান্ডার্ড সিস্টেম, অনেক রিসার্চ করে স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করা আছে, Right. যে এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা কিছুটা সেফ থাকবো, হুম। অথবা শেষ মুহূর্তের আগের কন্ডিশন থেকে আমরা বাঁচবো। কাস্টমাররা যে জানতে চায় কত মাত্রা, ডিরেক্ট মাত্রাটা বুঝার থেকে বড় কথা হচ্ছে যে আসলে এটা অনেক কিছু জড়িত। মাত্রার সাথে সময়, কতখানি এক্সেলারেশন হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, ওটার ইটা কি, ইন্টেন্সিটিটা কি, অনেক টাইম ফ্যাক্টরের সাথে জড়িত। কিন্তু সেটার থেকে বড় কথা, যদি কোড মেনে করা হয় তাহলে ধরে নেওয়া হয় যে এটা সার্টেন লেভেল পর্যন্ত, যে আগের যে প্রেডিকশন আছে সেই প্রেডিকশন পর্যন্ত এটা হয়তো ঠিক থাকবে। আর ড্যামেজ, যেটা ড্যামেজের প্রক্রিয়াটা কিন্তু খুব চমৎকার। এটা বোঝা দরকার যে আমার কলাম ক্র্যাশ করে পুরো বিল্ডিং পড়ে যাবে না, কিছু ড্যামেজ হয়ে থেকে যাবে। হ্যাঁ, কিছু ড্যামেজ হয়ে যদি থেকে যায়, পরে আমি রেট্রোফিট করে আবার ঠিক করতে পারি, এবং লাইফ হ্যাঁ। সেভ হতে পারে। লাইফটা সেভ হবে। লাইফ Life- সেফটি এটা ফার্স্ট, মানে প্রথম দিকে, তারপরে যে পুরো স্ট্রাকচারটাকে আবার রিকল করা যাবে কিনা। হ্যাঁ, সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি থাকতে হবে, যে বিশ্বাস থাকতে হবে যে আমরা ঠিক মতো করে যাই। হুম। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো কিছুই হবে না, বা ছোটখাটো ড্যামেজ হলে ওটাকে রিপেয়ার করে আবার চলা সম্ভব। আচ্ছা, গ্রিন বিল্ডিং কি, গ্রিন কালার বিল্ডিং? এটা অনেকখানি হয়ে গেছে অনেকের মাধ্যমে, যার কারণ আসলে গ্রিন বিল্ডিং, আমরা অনেক আনপ্রফেশনাল বিল্ডিং অথবা ভুল বিল্ডিং করে ফেলার কারণে হয়তো এটা আসছে। হুম। কিন্তু নর্মালি যদি কোনো ভালো কনসালটেন্ট, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার দ্বারা, ইলেকট্রোমেকানিক্যাল কনসালটেন্ট, সবার মাধ্যমে যদি একটা বিল্ডিং ডিজাইন হতো, তারা যেই লেভেলে পড়াশোনা করে আসছে সেগুলো যদি মেনটেন করে, কোড মেনটেন করতো, তাহলে নর্মালি প্রত্যেকটা বিল্ডিংই গ্রিন বিল্ডিং হওয়ার কথা। মানে যেটা এনার্জি সেভ হবে, সাস্টেনেবল হবে, এবং মানি সেভ হবে, সব দিক থেকে কোনো কিছুর অতিরিক্ত হবে না, সবকিছু ঠিকঠাক হবে এবং মেনটেন করা হবে। তো এইটা অনেক মানে কন্ট্রোললেস হয়ে যাওয়ার কারণে, যেমন ধরেন হয়তো এটা বৃষ্টির আসছে। পানি এসে ওয়াটার সাপ্লাই হেল্প করবে, এই জন্য, আবার ওয়াটার ইউজড ওয়াটার, হ্যাঁ, তাই না? এই জন্য ইউএসজিবিসি, মানে আমেরিকান একটা খুবই সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব জনপ্রিয়, লিড সার্টিফাইড যেটা বলে, ওরা সেখানে এসে এনার্জি সেভিংটাকে সামনে রেখে কতগুলো তখন ক্রাইটেরিয়া ওয়াইজ, মানে আমি সাইটটাকে কোথায় নির্ধারণ করতেছি, হ্যাঁ, তারপরে এনার্জি সেভিংসটার মধ্যে কি কি আনতেছি, পানি, বিদ্যুৎ, তারপরে আমার এসির লোড কত হবে, এগুলোকে সবকিছু মাথায় রেখে একটা বিল্ডিংকে ডিজাইন করতে বলছে। সুতরাং আমরা কিন্তু ছোটবেলাতে শুনে আসছি দক্ষিণমুখী বাড়ি ভালো, বাতাস ঢুকতে হবে। তা আমাদের দেশে যদি আমরা এখন, আমাদের দেশ কিন্তু হট হিউমিড কান্ট্রি, আমাদের এখানে ভেন্টিলেশন ইজ ভেরি, খুবই ইম্পর্টেন্ট, এবং সেইখানে যদি আমরা বন্ধ করে দিই, শুধু এসির উপরে ডিপেন্ড করি, তখন গ্রিন বিল্ডিং বলছে না, তুমি এটার মধ্যে ব্যালেন্স করো, কিভাবে করবে। তারপরে এমন এসি ইউজ করো না যেটা তোমার এনভায়রনমেন্টকে ক্ষতি করবে, হ্যাঁ, অ্যাটমসফিয়ারকে ফুটা করে দিবে। এই জন্য কোন এসি বেশি কম বিদ্যুৎ খাবে, কারণ বিদ্যুৎ প্রোডাকশন বেশি বেশি লাগছে। এবং আপনাদের কাছে তো এখন Material-টা- মানুষ বেশি আসবে, কারণ গ্রিন বিল্ডিং এর প্রণোদনা আছে এখন 0.5 হ্যাঁ, পার প্রণোদনা। এ তো রাজুক এবার একটা এই তো ভালো কাজ করছে, হ্যাঁ, এটা অসাধারণ একটা কাজ করছে। এবং আমরা 100% বিল্ডিং এ এখন গ্রিন সার্টিফিকেশন নিলে যদি 0.5 ফার বাড়ে, হুম। ধরেন একটা 20 কাঠার প্রজেক্টে সেটা প্রায় 10,000 স্কয়ার ফিট, বিগ থিং, হুম 10 কোটি টাকা হুম অ্যাট লিস্ট। হুম এভাবে এটা সত্য যে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের করতে হলে কিন্তু প্রথম থেকেই এটা কি স্ট্রাকচারাল কোনো ইনভলভমেন্টস তো অবশ্যই আছে, স্ট্রাকচারালি খুব খুব একটা একটা নাই, নেই। খুব একটা নেই। আর্কিটেকচারই এমইপি একটা বিশাল ভূমিকা আছে মানে architecture এবং আমি বলি একটা কোয়ালিটি অফ স্পেস, হুম, সেটা কোয়ালিটি অফ স্পেসটা কোন দিক থেকে ইকোনমিক করতে গেলে, তাকে ব্যবহার করতে গেলে, তার ওই যে পানি, বিদ্যুৎ, গ্যাসের ব্যবহার সবকিছু মিলে, হ্যাঁ, ওরিয়েন্টেশন, এগুলাকে ঠিকঠাক করে করতে হবে। একটা বিষয় আপনার সাথে একটু আলাপ করি, যে ধরেন একটা বিল্ডিং এর আপনি ডিজাইন করলেন, রডের, আপনি তো রডের ব্র্যান্ড ঠিক করে দেন, না, আপনি তো রডের কোয়ালিটি ঠিক করে দেন। আমাদের হলো বাইবেল হলো এএসটিএম A615 615A, এইটা যদি ফলো করে যদি আমি বলি
যদি মায়ের দোয়া স্টিল কোম্পানিও যদি আমার ASTM A6.5 ইউজ মায়ের দোয়া, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন কাস্টমার তো একটা ব্র্যান্ড ছাড়া যেতে চায় না। আবার কাস্টমার আর ডেভেলপার হচ্ছে যেকোনো ব্র্যান্ড ইউজ করে ফেলে। ২ জায়গায় প্রবলেম। আমি ব্র্যান্ডেড যে ফ্যাক্টরিগুলো আছে, আমি কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করেছি, এবং ওনাদের যে ইনভেস্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল প্রতিটা পদে, মানে ফ্রম দ্য মানে র মেটেরিয়াল থেকে আরম্ভ করে প্রোডাকশনের বিভিন্ন পদে পদে ওনাদের যেই যন্ত্রপাতি আছে, যে ধরনের লোকবল আছে, যে কোয়ালিটি কন্ট্রোল, ইভেন ডিউরিং দ্য প্রোডাকশন যদি এটা খারাপ আসে, ওটা কিন্তু ওনার ব্যবহার আসে না, আবার রিসাইকেলে চলে যায়। সেই ক্ষেত্রে আপনি যখন কোনো ব্র্যান্ডেড কোম্পানি ব্যবহার করবেন, তখন আপনি একদিক দিয়ে সেফ থাকবেন। সেখানেও কিন্তু আবার ওই ক্লায়েন্টদের আছে যে আমি মানে ওইটা ইউজ করবো কেন। না, বাংলাদেশে ৩-৪টা ব্র্যান্ড মোটামুটি একই ক্যাটাগরি স্টিল বানায়। এক্স্যাক্টলি। কিন্তু আবার ওদের ধারে কাছেও যায় না অনেক ডেভেলপার। আবার কিছু ক্লায়েন্ট ওদের মধ্যে থেকে ৩-৪টা যেতে চায় না, একদম একটা ফিক্স। তো ওরা হচ্ছে মার্কেটে বেশি ব্র্যান্ডিং করে ২,০০০ টাকা বেশি প্রাইস, ১,০০০ টাকা বেশি প্রাইস দিয়ে রাখে। কিন্তু কনস্ট্রাকশন এবং টেস্ট রিপোর্টে আপনি ধরেন ৪টা ব্র্যান্ড, ৩ থেকে ৪টা ব্র্যান্ড আছে, তাদের সবসময় একই রেজাল্ট। কিন্তু এটা ক্লায়েন্টরা বুঝতে চায় না। ক্লায়েন্ট বলে যে ওই একটা। আবার ডেভেলপাররা তো এই বড়, বড় ডেভেলপাররা আমি গিয়ে দেখছি সাইটে, একদম লোকাল, যাদের প্রত্যেকটা টেস্ট রিপোর্টে কাইটা টেস্টে পাঠাইছি, প্রত্যেকটা ভিন্ন, ভিন্ন রেজাল্ট আসছে। কোনোটার ডায়া মিসিং আছে, কোনোটার ফ্লেক্সিবিলিটি মিসিং আছে, কোনোটার কেমিক্যাল মিসিং আছে। কোনো না কোনো ওয়েতে মিসিং হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। তবে মানে নন ব্র্যান্ড স্টিল কিন্তু ব্যবহার করা খুব রিস্কি, আসলে খুবই রিস্কি। ইউ শুড নট ইউজ নন ব্র্যান্ড স্টিল। তাদের তো আমি এক নন ব্র্যান্ড স্টিল ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে দেখি টিন থেকে শুরু করে যা পারতেছে দিতেছে চুলায় আর বের করে নিয়ে বেরিয়ে যাচ্ছে রোলিং হয়ে। অনেক আছে আমাদের নরসিংদীর দিকে দেখবেন, এই এক সময় গাজীপুরের দিকেও ছিল, অসংখ্য রিরোলিং মিল তারা তৈরি করছে। এটা আসলে মানে আমাদের তো বিএসটিআই আছে, আমাদের সরকারি অথরিটি আছে, তাদেরকে তো অ্যাক্ট করতে হবে জিনিসগুলো। মানে এই পাঠালে ওদেরও তো টিম নিয়ে দেখা উচিত তুমি কি বানাচ্ছ। এখন বড়, বড় ডেভেলপার কোম্পানি যারা রেডি মিক্সের উপরে আমরা ইনভলভ হয়ে গেছি সবাই। কারণ আগে ওই হাতে বানানো জিনিস আর এখন আমরা ইউজ করছি না। এই ব্যাপারটা নিয়ে আপনার অবজারভেশন, সতর্কতা। কংক্রিট হলে কিন্তু ভাস্ট সাবজেক্ট। আমরা যখন 82-তে পাস করলাম, তখন কিন্তু মানে মাটিতে মিশিয়ে কোদাল দিয়ে এই করে কংক্রিট হলেও বিল্ডিং আপনার ডিওএইচএসও হয়েছে, ধানমন্ডিতে হয়েছে, আমরাই করেছি, কারণ উপায় নেই। যে কন্ট্রাক্টরের কাছে মিক্সচার মেশিন থাকতো তাকে একটা বেশ গ্রেডের ধরা হতো। সত্যি কথা বলতে আমি এই ব্যাপারে আমাদের ধোলাই খালকে ক্রেডিট দিই, আমি স্যালুট করি। ওরা প্রথম এই কন্ট্রাক্টর 25,000 টাকায় একটা মিক্সচার মেশিন হপার ছাড়া তৈরি করে দিল, এবং 5,000 টাকা একটা ভাইব্রেটার মেশিন তৈরি করে দিল। এটা কিন্তু আমাদের কংক্রিট কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে একটা বিরাট আপগ্রেডেশন হলো। সেটাও ঠিক আছে। তখন কিন্তু আমরা 3,000 PSI কংক্রিট করতাম, ওটা আপনি ডাব্বা দিয়ে মিশিয়ে করতে পারেন। এখন তো আমরা কেউ 4 তলা বাড়ি বানাচ্ছি না, আমরা এখন যে বাড়িগুলো বানাচ্ছি 10 তলা, 15 তলা, 20 তলা। আমাদের কিন্তু এগুলোর ক্ষেত্রে ওই যে বড় কলাম যদি দেখতে না চান, তার একটা তো রিকোয়ারমেন্ট আছে আমাদের বিল্ডিংয়ের সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্ট, কোডের এটা দিতেই হবে, না হলে হবে না। তারপরে যদি আপনি বড় দেখতে না চান, আপনি কংক্রিটের বাড়াতে হবে কোয়ালিটি। আমরাই কিন্তু এখন ঢাকা শহরে 6,000, 6,500, 7,000 PSI ধরে আমরা ডিজাইন করছি। কারণ 7,000 PSI কংক্রিট না বানাতে পারলে আমার 35 তলা বিল্ডিং বানানো সম্ভব না। নিচে তলা শুধু কলামই থাকবে, তাহলে নিচে তলা শুধু কলামই থাকবে, কোনো স্পেস থাকবে না। কারণ ভালো কংক্রিট করার ক্ষেত্রে কংক্রিটের সমস্ত কিছু মেটেরিয়াল, একটা কংক্রিট আরেকটা বড় ব্যাপার, স্টিলের ক্ষেত্রে কিন্তু আপনি ল্যাবের মধ্যে অনেক কিছু দেখে বুঝতে পারছেন। কংক্রিটের মধ্যে বালু আপনি একটা ন্যাচারাল সোর্স থেকে আনছেন, পাথর একটা ন্যাচারাল সোর্স থেকে আনছেন, সিমেন্টটা শুধু ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এখন কংক্রিট বানানো থেকে আরম্ভ করে প্লেসিং, কম্প্যাক্টিং, প্রতিটা জিনিসই কিন্তু একটা ব্যাপক ট্রেনিং দরকার, যারা আমাদের ফিল্ড লেভেলের ইঞ্জিনিয়ার। আমি কিছুদিন আগে কিছু ছেলের ইন্টারভিউ নিলাম, একজন ডেভেলপার রিকোয়েস্ট করলেন, 8 জন ছেলে ইন্টারভিউ নিলাম, 8 জনের মধ্যে একজনও কি করে সিলিন্ডার নিতে হয় আমাকে কারেক্টলি বলতে পারলো না। কিন্তু এই ভুল নেওয়ার ফলে আবার মিসলিডিং হচ্ছে, কি ভুল যেটা করছে সেটা হলো খারাপ ভুল, রেজাল্ট অনেক বেশি আসছে যা আসা হচ্ছে। এবং আপনি মনে মনে খুব খুশি, আমার তো 8,000 PSI কংক্রিট বানাচ্ছেন, কিন্তু নেওয়া হয়নি। বাস্তবে আসলে 3,000, 4,000 হয়ে বাস্তবে হয়তো 5,000 বা 4,000 আসছে, আমি 7,000 ওই খুশি আছেন। মানে এই কংক্রিটিং এর ব্যাপারটা এত নেগলেক্টেড, মানে হোল জিনিসের রেগুলার রিসার্চ চলছে, কংক্রিট প্লেসিং, কংক্রিটের সিলিন্ডার কি করে নেবেন, টেস্ট কি করে নেবেন,
প্রতিটা জিনিসের উপর করে, এবং বাইরে কিন্তু বড় বড় প্রজেক্টে একজন কংক্রিট টেকনোলজিস্ট থাকে যার তত্ত্বাবধানে কংক্রিটিংটা হয়। আমি মালয়েশিয়ার কথা বলছি, আমার মালয়েশিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। বড় বড় ম্যাট হচ্ছে একজন কংক্রিট টেকনোলজিস্ট। কংক্রিটের ক্ষেত্রে আমাদের অনেকেই জানেই না যে অনেক বড় মাত্রার ঢালাই হলে অনেক মোটা ম্যাট আপনাকে কিন্তু বরফ দিতে হবে কংক্রিটের টেম্পারেচার করতে, অনেক টেম্পারেচার। এবং ওখানে থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মনিটর করতে হবে। ঠিক আছে, অনেকে জানেই না আমি কি বলবো কংক্রিটই অর্থাৎ করছি। কনক্রিটটাকে একটা রক্ত মাংসের হ্যাঁ, একটা এক্স্যাক্টলি। ব্যাপার হিসেবে চিন্তা করে সেটার বিল্ড তো ব্রন এন্ড attitude- বিল্ড আপ আমরা যেটা বলি, মানে হ্যাঁ, বিল্ড আপ এবং ব্রন কিভাবে হচ্ছে, কোথায় কেমনে এটা উঠে দাঁড়াইলো, কারণ Born and built up ব্যাপারটা যখন কংক্রিট হচ্ছে, কংক্রিট এবং লোহার দুইটা আলাদা মেটেরিয়াল। যখন ওটা রেইনফোর্স কংক্রিট করছি তখন কিন্তু না লোহা না কংক্রিট, এটা রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। ওটার বিহেভিয়ার উইথ দ্য লোড, ওদেরকে মানে ওই যে রবীন্দ্রনাথ আমার পরনে যে সুর বাজে সেই সুরের দুজনকে সেম সুরেই করতে শুরু হবে। করতে হবে। হ্যাঁ, না হলে খালি কিন্তু- অনেক ভালো ভালো ব্র্যান্ডের রড, সিমেন্ট, পাথর নিয়ে আসলেন, হ্যাঁ। কিন্তু খুব কেয়ারফুলি হ্যাঁ। বিল্ড করা হলো না। আপনি হাই স্ট্রেংথ রড কিনে আনলেন চেনা যাবে, কিন্তু কংক্রিট বানালেন ব্রিক চিপস দিয়ে, কোনো লাভ নাই। এটা একদম পুরো ওয়েস্টেজ। মানে আপনি বরং ব্রিক চিপস দিয়ে যদি বানান তাহলে একদম নন ব্র্যান্ড 40 গ্রেডের রড কিনে আনেন, ব্রিক আপনি একদম সেফ থাকবেন, আপনার বাসায় কোথাও ফাটবে না, রাদার দেন হাই স্ট্রেংথ স্টিল দিয়ে বাজে কংক্রিট দিয়ে বানানো। এটা খুবই না, এটা আরেকটা খুব ভয়ঙ্কর আছে, মিসম্যাচ হুম। করতেছে যে আমরা কনক্রিটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু রড ইউজ না সেটা খুবই অনেক জায়গায় এটাও মার্কেটিং না জানার কারণে, জ্ঞানের অভাবের কারণে কিন্তু এটা হচ্ছে। বলতেছে যে আমি অত গ্রেডের রড দিয়ে বুঝছি, হ্যাঁ। কিন্তু কনক্রিট সেই গ্রেড অনুযায়ী যে প্রেসক্রাইব কনক্রিট হওয়ার কথা সেটা কিন্তু ইউজ করতে পারছে না। কারণ কনক্রিট ইউজ করার ক্ষেত্রে কিন্তু এটার যে বিরোধ সুন্দর এবং বললো, পুরো বাংলাদেশ চলতেছে মিথের মতো, মিথের মতো। এটা দিলেই হয়ে যায়, ওটা দিলেই হয়ে যায় টাইপ। এবং মিক্সিংটা এবং কোয়ালিটিটা নির্ভর করে সাংঘাতিক কঠিন কাজ। এবং এই যে রেডি মিক্স যেটা কথা হচ্ছে, এটার যদি একটু এদিক থেকে ওদিক হয় হ্যাঁ, তাহলে কিন্তু কনক্রিটের সেই স্ট্রেংথ থাকবে না। আসবে না। ওই অনেকে কংক্রিটের কথা বলে, ব্রিকের কথা বলে। আমি আপনার এখানে আসার আগে বলছিলাম, আপনি পাকশিতে ব্রিটিশরা ব্রিক কোয়ার্টারগুলো বানিয়ে গেছে 1905 সালে, এখনো মধ্যে লোকে বাস করছে, কিচ্ছু হয়নি। কিন্তু আমাদের করা ব্রিক বিল্ডিং 20 বছর পরে আপনি ওটাতে বাস করতে পারবেন না। কেন? কার্জন হল কার্জন হল আছে, আমাদের, আমরা কার্জন হল আছে। তো এখনো মানে আমার হ্যাঁ। কাছে মনে হয় কার্জন হলটা মনে হয় কালকে বানায় কেউ হ্যাঁ, কালার করে দিয়ে দিয়ে, গেছে। সেরকম। কারণ আমাদের ব্যাপারটা কি, আমাদের আরো কিছু মানে চরিত্রগত সমস্যা আছে। আমাদেরকে স্পেসিফিকেশন যে রেজিমেন্টালি ফলো করতে হবে, এটা কিন্তু আমাদের মানে বেশি ইউজাররা বিশ্বাস করে না। ইভেন আমাদের অনেক ইঞ্জিনিয়ারও ঠিক মানে এটা যে একেবারে মানে নামাজ পড়তে গেলে আমরা উজু থাকতে হবে যেরকম, ইঞ্জিনিয়াররা ইউজারদের তালে চলে। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনারা তো আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ডিজাইনার, আপনাদের সাথে আমরা যে স্ট্রাগল করি, আমরা অনেক আর্কিটেক্টের সাথে কোনো স্ট্রাগল করি না, তখন আমাদের কিন্তু আমরা ডিস্টেন্সে চলে আসি। নিয়মটা মানে এটা মেনে চলতে হবে। মেনে চলার ক্ষেত্রে আরেকটা ব্যাপার কি, আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো রেগুলেটরি অথরিটি গড়ে ওঠেনি। এখানে আমি বলি, যেমন ধরেন নিয়ম অ্যান্ড আমার দেশে একটা ক্লাসিক এক্সাম্পল আছে। আমাদের দেশে কিন্তু একটা ভালো একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে। তো একটা সেক্টর হলো গার্মেন্টস, তাই না? গার্মেন্টসে আমরা একসময় যখন রানা প্লাজার আগে যে কাজ করতাম, আমরা কিন্তু খুব মানে বিপদের মধ্যে থাকতাম। কারণ বেশিরভাগ ওনারেরই একজন মামা, একজন ফুপা কিংবা থাকতেন, ওনার কোনো একটা কাজ করছেন। ওই যে আরিফ একটু আগে যে গল্পটা বললো, একই অবস্থা। দে আর ফুললি কনফিডেন্ট, তারা একদম রাইট অ্যান্ড লেফট। আমার এমনও ঘটনা ঘটেছে, আমার কলাম সাইজ চেঞ্জ করে দিয়েছে, রড এক জায়গায় কমিয়ে দিয়েছে, এত লাগে না, এত পয়সা খরচা করবা কেন। সেই গার্মেন্টসে এখন আমরা নতুন যে কাজগুলো করি, ওনারা প্রথমেই জিজ্ঞাসা করেন যে আপনার বিএনবিসি সব মেনে চলেন তো, ফুললি এবারে প্রতি মুহূর্তে। এবং যা বলে দিই, শুধু তাই না, আপনি তো জমি কিনেন, এখন গার্মেন্টসের একটা বিল্ডিং যখন শুরু হয়, প্রথমেই সে কি কিনে জানেন? গুগলে স্পেস কিনে প্রতিটা ছবি যে ঢালাই হচ্ছে ডকুমেন্টেশন করে ওগুলোকে দেখে, যদি কোনো প্রশ্ন আসে যে আমি যেটা করেছি নাকি, ওই ছবি দিয়ে আরএসসি কে প্রমাণ করতে হয় যে আমি ওই দিন আমার এভাবে হয়েছে। আমি দর্শকদের সুবিধার্থে একটু মানে ক্লিয়ার করতে চাই, মানে গুগলে স্পেস কেনা মানে হচ্ছে তার এত পরিমাণ ডাটা মেনটেন করা লাগে যে সেটা সাথে পেনড্রাইভ এবং এটা সিকিউরিটি রাখতেও পারবে না। তো যে গুগলে স্পেস কিনে দেন প্লট কিনে, হ্যাঁ, কারণ ওইটা ওর কারণ তাকে জানে যে সে যদি ওই কোয়ালিটি মেনটেন না করে তার বিল্ডিংটা না বানাতে পারে, তার প্রোডাক্ট কেউ কিনবে না। এই জায়গায় এটা পসিবল করছে কিন্তু বায়াররা, হ্যাঁ, রাইট? সো আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে শুধু যদি বায়াররা
আগে প্রাইস নিয়ে চিন্তা না করে, ভাই Yes. আপনি ভাড়া থাকেন না। আমি কালকে একজন কাস্টমার আসছে আমার কাছে। হুম, তার কাছে টাকা নাই, সে আমাদের সাথেই থাকবে। হুম, তো আমি বললাম, "আপনি আমাদের মর্নিং ব্রিজে ভাড়া থাকেন। হুম, ওইটা আমরা ম্যানেজ করতেছি।" কারণ আমাদের তো কিছু ক্লায়েন্ট আছে যারা ইনভেস্টমেন্ট এর জন্য কিনছিল ২-১ টা। হুম, এবং বলছি, "আপনি নিউ ভিশনে ফ্ল্যাট কিনেন। হুম, যখন নিউ ভিশনে হবে আপনি নিউ ভিশনে চলে যাবেন, আমাদের সাথে ভাড়া থাকবেন। হুম, তো আপনি ভালো বিল্ডিং এ ভাড়া থাকেন না। হুম, তারপরে পয়সা জমিয়ে বেস্ট বিল্ডিংটাই কিনেন। হুম। কিন্তু কোয়ালিটিটা আন্ডারস্ট্যান্ডিংটা সবার আগে।" কোয়ালিটি আন্ডারস্ট্যান্ডিংটা এবং খুবই এবং আজকাল আরো কিছু জিনিস দেখি যে মানে আজকাল তো সবাই ভিডিও করে ফেসবুকে আপলোড করে, ফ্ল্যাট শেয়ারিং একটা হচ্ছে, অনেক বন্ধু বান্ধব মিলে হ্যাঁ, হ্যাঁ। বানানো হচ্ছে। জঘন্য অবস্থা। মানে সেখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা দেখি, আমাদের এটা আরিফের সাবজেক্ট, এমারত নির্মাণ বিধিমালা বলে যে একটা কিছু আছে, জি। আপনার মনেই হবে না। মানে আপনি আমাদের বিধিমালা তো আপনি লেখার আগের গুলোতে ছিলেন। আগেরটাতে ও ছিল। এখন কথা হলো যে এখন কথা হলো আমরা যারা করছে, আমাদের তো ডে ওয়ানে আমাদেরকে বলে দিতে হবে, যখন শুরু হলো গভর্নমেন্ট বিভিন্ন অথরিটি আছে, তারা একটা বিজ্ঞাপন দিল, এইটা আপনারা যদি এটা মেনটেন না করেন আমরা এটা ভেঙে দিব, অথবা আমি তো আপনি অবাক কিনবেন করি। না। আপনি কিচ্ছু বলছেন না, আপনার চোখের সামনে ঢাকা উদ্যান হয়ে গেল, হয়ে গেল, কেউ জানে না। কেউ জানে না। 8 তলা 10 তলা বিল্ডিং এখন আমরা সচেতন হচ্ছি কি ১৫ করে। তলা 16 তলা আছে ঢাকা উদ্যানে। হ্যাঁ, ঢাকা উদ্যানে 15 তলা 16 তলা আছে, কি করে হলো? রিসেন্টলি তো মানে ইউটিউবে খুললে হুম। মানে প্রচুর অ্যাড যে এত এত আমাদের মতো এতটা শেয়ার, হ্যাঁ, ব্র্যান্ড শেয়ার এই শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। রিসেন্টলি ভয়ঙ্কর ভাবে বেশ কয়েকজন ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকেও এতে জড়িত হতে দেখলাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, এবং তারাও পুরো নেমে গেল। হ্যাঁ। কিন্তু এটা তো টোটাল চিটারই হচ্ছে। এইটা তো হ্যাঁ, কিন্তু এটা কিন্তু দেখার কেউ নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে মানুষের কাছে অথরিটির যে মূল্য, মানুষের কাছে কোয়ালিটির যে মূল্য, সেটাকে একদম আমরা বলি যে বাজে অবস্থা। হোল জিনিসটা হয়েছে কি, মানে আমি মালয়েশিয়াতে যে জিনিসটা দেখেছি, আমরা যখন গার্জিয়ান হিসেবে আমাদের বাচ্চাকে কি করি, তুমি বিকালবেলা সন্ধ্যার সময় বাসায় ফিরবা, এটা করবা না, ওর কি হবে না হবে, সরকার কিন্তু সেটা মেনটেন করে। আপনি অবাক হয়ে যাবেন, ধরুন এই উত্তরা যদি মালয়েশিয়ান সিস্টেমে ডেভেলপ হতো, এটা একটা ডেভেলপার কোম্পানিকে পুরো দিয়ে দেওয়া হলো, তারা কি করবে, তারা বাংলো করবে, সেমি ডিটাচ হাউস করবে, রো হাউস করবে, কন্ডোমিনিয়াম করবে। এখানে যে ঘটনাটা যেটা ঘটে, ওখানে যেটা হয়, গভর্নমেন্টের আইন আছে 10% লো কস্ট হাউজিং করতে হবে। লো কস্ট হাউজিং এর ব্যাপারটা হলো যে লো কস্ট হাউজিং এর ফিনিশিং গুলো, ফ্লোর হলো নিট সিমেন্ট ফিনিশিং, কিন্তু ফায়ার ফাইটিং এভরিথিং কিন্তু লাইক দ্যাট। এবং গভর্নমেন্ট প্রতিটা ফেজে প্রথমে আপনি ফাউন্ডেশন বন্ধ করলেন, করার পরে গভর্নমেন্ট ইন্সপেক্ট করবে যে আপনি স্লোপ প্রোটেকশন সব কিছু করেছেন নাকি, তারপরে আপনাকে উপর পর্যন্ত করার পারমিশন দিবে, সেটা করার পর আবার আপনার ইন্সপেকশন হবে, হওয়ার পরে একটা সবকটি ইন্সপেকশন শেষ হওয়ার পরে আপনি ওই দেখবেন যে বিরাট বিরাট বিজ্ঞাপন দেওয়া আছে, উন্তুক দেশোয়া জুয়ালান হেবাত, মানে সেল চলছে, তখন তার আগে পর্যন্ত আপনি কিন্তু বাড়িতে বাসি করতে পারবেন না। এবং ওখানে কোনো কিছু হলে আপনি ওই ডেভেলপারকে দায়ী করবেন যে সে নিয়ম মানেনি, ওখানে অথরিটি দেখবে যে আপনি সেরকম করেছেন নাকি। তো এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বানানো হচ্ছে, ও সমাজে জনসংখ্যা বেশি, সেটাও একটা কারণ। সেটার সমাধান হলো আমাদেরকে সচেতন করতে হবে, তারপরে সচেতনমূলক গভর্নমেন্ট অ্যাড তৈরি করুক, লোককে জানাক। এই আলোচনার ইয়েতে একটা কথা বলি যে একটা তো অথরিটির দিক, যে অথরিটি যদি দেখে যে একটা বিল্ডিং মেনটেন হচ্ছে না, ওর বিধিমালা বা কোড মেনটেন হচ্ছে না, তাহলে সে বিভিন্ন জায়গায় আটকে যায়। আটকে দিতে পারলেই তখন হয়তো এই লোকটার এটা নিয়ে প্রফিট করতে পারে না। কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমি আরেকটা দিক বলবো, যেটা হলো যে লোকটাকে এখানে ইনভেস্ট করতেছে, মানে যে একটা অ্যাপার্টমেন্ট কিনতেছে, তার কিন্তু সারা জীবনের সঞ্চয়। আপনি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সে একটা জায়গা কিনতেছে, একটা অ্যাপার্টমেন্ট কিনতেছে, সেটা প্রপার ওয়েতে কিনছে কিনা, প্রপার কনস্ট্রাকশন হচ্ছে কিনা, প্রপার কোড মেনে হচ্ছে কিনা, এবং ওটা কোয়ালিটি অফ স্পেসও তৈরি হচ্ছে কিনা, যেটা তাকে পুরা এটাকে রিটার্ন দেয়। এই জায়গাটাতে আরেকটু অ্যাওয়ারনেস বাড়ালে আমার মনে হয় অনেক কাজে দিবে। কারণ যদি ওই নন টেকনিক্যাল বিল্ডিং গুলা বিক্রি না হতো, তাহলে কিন্তু তারা এটা করতে পারতো না। এখন তারা তো বিক্রি করতে পারছে এবং অনেক লোক চলে যাচ্ছে, এবং অনেকে মনে করতেছে যে আমার পয়সা কম, তা আমি কোনো রকমে উঠে যাই, তাইলেই হবে। কিন্তু ওনার কিন্তু পুরা জীবনের সম্পদটা নষ্ট হচ্ছে ওখানে। এবং উনি নিজের জীবনটাকেও রিস্কের মধ্যে ফেলছেন। এবার আসি আপনার এই প্রশ্নে। এই প্রশ্নটা আমি এই কয়েকদিন যাবত আমি আমার একটা ফ্রেন্ডের সাথেও এটা আলাপ করছিলাম। আমরা যাই ডিজাইন করছি, যেমন জলশ্রীতে ভেরি ফানি, এখন কিন্তু
কতগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, 4টা বেড, অ্যাটাচ টয়লেট, বারান্দা, এটা লাগবে আমার, সেটা লাগবে, ল্যান্ড ওনারদের লিস্ট অফ হয়ে গেছে, টিক মার দাও। হুম। বাট এইটাই কি শেষ না? ইটস এ স্টাইল, লাইফস্টাইল। আপনার প্রত্যেকটা রুম থাকবে, আপনার ফাংশনটা থাকবে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে থাকবে না, অন্য কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হবে, যে অ্যারেঞ্জমেন্টটা সাস্টেনেবল হতে পারে। হ্যাঁ, যেটা সাস্টেনেবল বাই টাকা পয়সার দিক দিয়ে বলতেছি না, কিন্তু এনভায়রনমেন্টাল দিক থেকেও আমার ব্যবহার বিধিতেও আসতে পারে। আমরা যখন অ্যাপার্টমেন্ট ডিজাইন করি তখন কোনো ক্লায়েন্ট থাকে না, এটা একটা কমন স্ট্যান্ডার্ডে করি। কিন্তু যদি একটা ফ্যামিলিকে নিয়ে চিন্তা নিয়ে করতাম, কেস স্পেসিফিকে লোকেশন ওয়াইজ ওইটার লেআউট আরেকটা লেআউট সেম হবে কেন? 8,000 প্লটে অ্যাটলিস্ট 800 টাইপ ডিজাইন হওয়া উচিত। সেদিন আমারই একটা 3 কারণ কাঠা উত্তর আছে, প্রজেক্টের উপরে দক্ষিণ আছে, প্রত্যেকটা এরকম কার্ভ আছে, নানান রকম দিক আছে। কোনটা 3 দিকে খোলা, কোনটা 2 দিকে খোলা, কিন্তু সবাই ঘুরে ফিরে যে কোনো মূল্যে তার ডিজাইনটা পুশ করতে চাচ্ছে, কারণ তার কোনো এক বন্ধু প্রায় 4 দিক বন্ধ একটা বিল্ডিং এ যা ইচ্ছা ডিজাইন করে বারান্দা টারান্দা যেমনি যেটা পারছে নিয়ে টিয়ে একটা করছে, তার এখন ওই 3 দিক খোলা 4 দিক খোলা প্লটেও তার এটাই লাগবে। তার ওইটাই লাগবে, মানে সেটা কোনো দিকেই যাচ্ছে বড় বড় না। আর্কিটেক্টের চেয়েও বড় মানে ফোর্সফুলি কথা বলতে না, কারণ একটাই, ওই জীবনের ফার্স্ট প্রজেক্ট। হ্যাঁ, মানে এইটার এবং অল্টারনেটিভ কেউ দেখছে না। অল্টারনেটিভ না দেখার কারণে এটা হচ্ছে না, কনফিডেন্ট নিচ্ছে না সে আর্কিটেক্টের প্রতি, যে আর্কিটেক্ট যে তাকে এই লাইফস্টাইলটা দিচ্ছে, সেই আর্কিটেক্টের কাছে একটা প্ল্যান চাচ্ছে। আমি সবচেয়ে খারাপ আর্কিটেক্টের যে ডিজাইন পেয়েছি আর একজন মানুষের নিজের মতো করে করা ডিজাইন তার থেকেও 1000 গুণ ভালো। মানে সবচেয়ে খারাপ আর্কিটেক্ট মানে অত বড় হয় না, এত সিনিয়র না, তার যে ডিজাইন করে সেটা অনেক সাধারণ মানুষের করা লেআউট থেকে 1000 গুণ ভালো। হতেই হবে, কারণ না, না, গ্রামার সেও তো একটা ট্রেন্ড, একটা গ্রামার পড়ে তো সে করেছে, কোথায় গ্রামার আছে, জানলাটা অনেক কিছু আছে, এবং অনেক কিছু চিন্তা করে তারপরে কিন্তু এটা করে। হ্যাঁ, মানে এই জন্য এই চিন্তাগুলোকে যদি একসাথে না করা যায় এবং সেটা করে এই ট্রাস্টটা ক্লায়েন্টে কিন্তু আর্কিটেক্টের উপরে ছাড়তে হবে, এবং তখন দেখতে হবে যে এটা এক্স্যাক্টলি কি দাঁড়ায়। ইন্টারনাল ম্যাটেরিয়ালস তো আমার জীবনের জন্য দরকার। এক্সটার্নাল বা ফিনিশিং ম্যাটেরিয়ালস যা যা আছে আউটলুক বিল্ডিং এর, সেটাও জীবনের জন্য দরকার, কিন্তু এটার গুরুত্ব কতটা? আমি অন্যভাবে বলি যে প্রথম কথা হচ্ছে তো একটা প্রশান্তির দিকও আছে। মানুষ, আমি অন্যভাবে বলি যে এখন কি আমরা সব ইন্টেরিয়র করতে যাই, বাসা ডিজাইন করি, হোম করি, না হোটেল করি, না নাটকের সেট করি? হোটেল নাটকের সেটই বেশি হচ্ছে। নাটকের সেট এবং হোটেল হতে যায়। আমি আমার ক্লায়েন্টদেরকে বলি, যদি আপনি এরকম বাড়ি ইন্টেরিয়র করেন, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চা প্রতি সব মাসেই একদিন বন্ধ পেলে বলবে যে অমুক রিসোর্টে ঘুরতে যাই চলো, কারণ হি ইজ বোর্ড উইথ হিজ হোম, কারণ ডেইলি এই জিনিস দেখার জন্য। একটা বাসা গ্রো করে, নেচারালি গ্রো করে মানুষের ব্যবহারের সাথে সাথে, তার বৃদ্ধির সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে। তো এই স্টোরিটাই তো মাথায় এই নাই। স্টোরিটাই নাই। এই স্টোরিটাই যদি আমি দিতে না পারি, এবং আমি কেন পুরাটাই কমপ্লিট করব? কমপ্লিট করার দরকার নাই, টাইমের সাথে সাথে এটা গ্রোথ করবে। একজন অফিস থেকে বাসায় ফেরত আসতে চাবে, আমি অমুক জায়গাটায় বসে আমি এই বইটা পড়তে চাই, এক কাপ চা খাবো, সে যদি এই প্রশান্তি না পায়, তার একটা সোফার প্রতিও যদি, একটা চেয়ারের প্রতিও যদি তার ওই তৈরি না হয়, তাহলে সে বাসায় ফিরবে না। এবং এটা বুঝতে হবে, কিন্তু এই বুঝটাতেই আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। হ্যাঁ, এবং আমরা সারাক্ষণ একটা চাচ্ছি যে একটা হোটেল রুম করি। হ্যাঁ, বেশিরভাগ হোটেল রুমে পরিণত হ্যাঁ, হচ্ছে। এবং রেসিডেন্স অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ওইদিকে চলে যাচ্ছে ডিজাইন, আমরা কপি করতেছি, আমরা গ্লাস বিল্ডিং চাচ্ছি, আমরা অনেক সময় বুঝতে পারছি না যে আসলে কোনটা দরকার। আমি দেখেছি যে অনেক দামি দামি অ্যাপার্টমেন্ট কিনেও মানুষ শুধু কিছু ফিটিংস এর জন্য তার যে টেনশনটা নিতে হচ্ছে, আমার মনে হচ্ছিল যে তার চেয়ে ভাড়া বাসায় ভালো ছিল। বড় বড় মেজর সমস্যা হলে মালিকরে ফোন দিয়ে দিত, একসাথে আমাদের ঠিক হয়ে যেত, তার আর অ্যাটলিস্ট টেনশন ছিল না। এখন সে টাকা দিয়ে ফ্ল্যাটও কিনছে আর প্রতিদিন টেনশন কিনতেছে। তার মানে মিনিমাম ফিনিশিং ম্যাটেরিয়ালস এর যে জায়গাটা আমরা কাজ করতেছি, এইটা অবশ্যই দরকার। আবার আপনি যেটা বললেন হোটেল রুম, একদম দরকার নেই। দরকার আসলে বাসা মনে হতে হবে, যে একটা বাসাকে একটা বাসা মনে হতে হবে, বাসায় আর্কিটেক্ট এবং ইনহাউস স্ট্রাকচারাল ডিজাইনার, এটার প্রতি সব অনেক বড় বড় ফার্ম যাচ্ছে এখন। এটার ব্যাপারে কি বলবেন? সেটা খারাপ না, যদি যিনাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনারা ওনাদের যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, এখন কিন্তু গভর্নমেন্ট কিছু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স স্ট্যান্ডার্ড করেছে, ইসিপিএস এর 3, 4, 1, 2 এরকম। ওনারা যদি ইসিপিএস কোয়ালিফাই করে থাকেন,
তাহলে কোনো সমস্যা নাই। কোনো যে কোডের ব্যাপারটা করেন, ব্যাপারটা হলো তো আসলে পড়াশোনা করে এবং কোড কমপ্লাই করা। এবং ডিজাইনের ক্ষেত্রে আমি জানি না আমাদের অফিসে 8-9 জন ইঞ্জিনিয়ার কেন, আমরা যে কোনো প্রজেক্ট প্রথমে 2-3 জন মিলে বসে দেখি কি করব ঠিক করে, তারপর একজন করার পর ফাইনাল প্রোডাক্টটা দেওয়ার আগে আবার আমরা দেখি যে কোনো কিছুই, কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড করাটা না আমার কাছে খুব অস্বস্তিকর মনে হয়। এবং এই জিনিসটা ক্রিয়েট হয়েছে আমার মালয়েশিয়ায় চাকরি করার সময়। আমরা সবসময় এই পদ্ধতিটা ফলো করতাম যে ফাইনাল দেওয়ার আগে জাস্ট একটা গল্পের ছলে হলো একবার আরেকজনের চোখের সামনে দিয়ে গেল, তার চোখে কিছু পড়ে নাকি। কিন্তু যদি ইনহাউস যদি একটা পুরো ডিজাইন টিম তৈরি করেন, ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ভাবলে যে আমার খরচাটা বেঁচে যাচ্ছে, একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে সব প্রজেক্ট করাবো, এটা এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে একটা একটু বিশাল রিস্কি টিম আমার কাছে থাকা মনে হয়, একটু আচ্ছা, risky। এটা আমি আর্কিটেকচার অন্যভাবে দেখি। হুম। না, আর্কিটেকচারাল স্ট্রাকচার, ইলেকট্রোমেকানিক্যাল হোয়াটএভার, হুম। ডিজাইনার যেটা হুম। আপনি যাকে দিয়ে ডিজাইন করাচ্ছেন তাকে ডিজাইনার হিসাবে রাখছেন, হুম। না তাকে সুপারভাইজার হিসেবে রাখছেন, না তাকে কোন কাজ দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। এখন সুপারভাইজার যারা তারা তো আপনার উপরে অনেক ওভারলেপ করতে চায়। না, আমি আসি ওই পয়েন্টটাতে আসতেছিলাম, যে যার দায়িত্বে থেকে কাজ করছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্টেশনে আছে সে যা জানে, সে বলল যে আমার ডিজাইনকে চেঞ্জ করে দিল। আমার এটা হচ্ছে, আমার আগে আরেকটা এরকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই বুঝছেন, যখনই প্ল্যান দিচ্ছি আমার প্ল্যান উড়াই দিচ্ছে, এটা এখানে না হোক, এটা ওখানে হতে হবে, এটা এখানে হতে হবে, সেই সব নিয়ে কথা বলতেছে। তার মানে সে সবার স্টেপ ইনটু করতেছে। স্টেপ ইনটু করলেই প্রবলেম। আপনি যেখানে ছিল আপনি সেই জায়গায় কথা বলেন, অন্যকে ফ্রিলি কাজ করতে দেন। সুতরাং আপনি যদি ডিজাইনারকে রেখে, ডিজাইনার ইনহাউস হোক এক্সটার্নাল হোক, কোনো কিছুই যায় আসে না, কিন্তু তাকে সেই কাজটা করাচ্ছেন কিনা। হ্যাঁ, অর্থাৎ মানে যার রোলটা সেভাবে ঠিক করা। এখন একজন ভালো ডিজাইনার কি ইনহাউস বা ভালো স্ট্রাকচারাল ডিজাইনার কি ইনহাউস আসে আজকাল? অনেক সময় সম্ভব না। আমি আপনাকে অন্যভাবে বলি, কনসালটেন্টদের মধ্যেও ইন্টারন্যাশনালি অনেক নাম করা কিছু কনসালটেন্ট আছে, যে কনসালটেন্ট ফার্ম, তার মধ্যে প্লাগ ইন হয়ে আরো সব মাস্টার আর্কিটেক্টরা কাজ করতেছে। ডিজাইনার ক্যান বি ভেরি ফ্লুইড। এটা আমার কাছে মনে হয়, এটাকে ইনহাউসও রাখতে পারেন, কিন্তু সে আরেক জায়গায়ও কাজ করতে পারে। ডিজাইনার তাকে বেঁধে রাখাটা কঠিন। হ্যাঁ, তাকে বেঁধে রাখা উচিতই না। রাখা যায় না। আমি উল্টা বলবো, তাকে উচিত না, কারণ তাকে সেই ফ্রেমওয়ার্কে, কারণ আপনার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে বসে থেকে সে কিন্তু ওই ফ্রি ডিজাইনটা হয়তো নাও তো করতে পারে। হ্যাঁ, আবার একই রকম ডিজাইনার থেকেও অনেক সময় আমরা বলি যে দেখেন, ক্লায়েন্ট যখন আসে তখন আমি আমার আগের প্রজেক্টগুলো দেখায় বলি যে দেখেন, এগুলো যদি পছন্দ হয় তাহলে আমি যোগ্য কিনা সেটাও কিন্তু ক্লায়েন্টকে বুঝতে হবে। কারণ দেখা গেল যে আমি একটা থিমের মধ্যে ডিজাইন করি, অনেক আর্কিটেক্ট করে, কিন্তু সেটা সব থিমের মধ্যে কিন্তু এটাই ঢুকাই দেয় আর কি। সুতরাং অনেক আর্কিটেক্ট আছে, হ্যাঁ, এবং বড় বড় আর্কিটেক্ট আছে বাংলাদেশে, তাদের 100% বিল্ডিং প্রায় কাছাকাছি। হ্যাঁ, না কাছাকাছি, কিন্তু কারণ উনি ওই একটা থিমের উপরেই এক্সপার্ট। এটা ভালো, এটা খারাপ না, খারাপ না, এবং ওটাও কিন্তু এক ধরনের ক্লায়েন্ট তাকে বাছাই করার ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবে মানুষ যে তার আমি কাছে এটা যাব, পছন্দ হ্যাঁ, করি, উনাকে নেই, ওনারই নিব। আমি এটা করব। সুতরাং এটাও কিন্তু খুব জরুরি যে এই জিনিসটা, এবং এইটাকে প্রকাশ করতে আচ্ছা, যাওয়া। অনেক ক্লায়েন্ট আছে ধরেন 100%। দুইটা কমেন্ট করবো। আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে আপনি যেহেতু প্রচুর বিদেশে যাওয়া আসা করেন, যে বিদেশ থেকে এসে এটা ইম্পোজ করতে চায় দেশে, এটা আপনি কমেন্ট করবেন। আর আপনার কাছে বলবো যে ধরেন আমরা এখন পর্যন্ত মানে আপনার যারা ফ্রেন্ড আর কি, ধরেন ফয়েজ ভাই বা একটু সিনিয়র, হ্যাঁ, আমরা ভিত্তি স্থাপত্য থেকে শুরু করে মানে যারা আছে মোটামুটি সবার কাছে টুকটাক কাজ করার এবং গল্প করার, আড্ডা দেওয়ার কোনো না কোনো ভাবে অভিজ্ঞতা হয়েছে। যার যে কাজই দেখায় একজন কাস্টমার এসে তার সমালোচনা শুরু করে দেয়, নাম বলার আগ পর্যন্ত। নাম বললে অনেক সময় একটু থামে, যারা চিনে আর কি। আর না চিনলে তো সবাই মানে কোনো ডিজাইনার, কোনো আর্কিটেক্টের ডিজাইনই কারো কাছে পারফেক্ট লাগছে না। আসলে কোনো ডিজাইনই পারফেক্ট না। অল দ্য ডিজাইনস হলো কতগুলো কম্প্রোমাইজ ডিসিশনের করে একটা ডিসিশন নেওয়া। এখন যখন ওই ডিসিশনটা নেওয়া হচ্ছে, অনেকগুলো পয়েন্টকে একত্রিত করে একটা জায়গায় আমরা নিচ্ছি, উনি অনেকগুলো অন্য লাইনে চিন্তা করে এসে যখন ওটাকে সমালোচনা করে, তখন এক ধরনের হয়তো ভ্যালিড সমালোচনা হয়ও। আপনার মাথায় ফার থাকতে হচ্ছে, না, শুধু স্পেস থাকতে হচ্ছে, স্পেস আরো অনেক কিছুই, হয়তো ওনার কাছে সেই সবগুলা প্যারামিটার নাই, বা উনি যে প্যারামিটারে দেখতেছে আমার এই প্যারামিটার হয়তো মিলতেছে না, এই জন্য একটা হয়, এবং এটা লিগ্যাল, এটা হতেই পারে। কিন্তু দেখা যায় কি অনেক সময় আমার নিজেকে জাহির করার জন্য আমরা অনেক সময় অনেক জিনিসকেই ইচ্ছে করে অন্যদিকে কথা চলে যাই। এটার আসলে পিছনে আরো অনেকগুলা কারণ থাকতে পারে।
লটস অফ কারণ আছে, ব্যবসায়িক কারণ আছে, অনেক কিছু কারণ অনেক আছে। ব্যাপার আছে। তো এগুলো অনেক সময় গভর্ন করার কারণে এই জিনিস হয়। আরেকটা জিনিস হয়, অনেক সময় না, আপনি আমরাও বলছেন যে ডিজাইন সবই তো আসলে কম্প্রোমাইজড কম্প্রোমাইজ এবং একটা বিশাল টিম, ধরেন 20 জন মানুষ এখানে থাকবে, পুরো 20 জনের মাইন্ডসেটকে মাথায় রেখে ডিজাইন করা হয়। এবং আরেকটা একজনের সাথে তো এটা মিলবে না স্বাভাবিক। মিলবে না, এবং এই জন্য ওটা চলে আসে। আবার এটাও সত্য যে মাঝে মধ্যে কিন্তু অনেক সময় আমরা যত বড়ই হই না কেন, অনেক সময় কিন্তু আমাদেরও কনসেন্ট্রেশন যদি ঠিক না থাকে কোনো প্রজেক্টে, ইট মে হ্যাপেন্স যে ওই প্রজেক্টটাতে আসলে লেআউটটা ঠিক হয়নি, অথবা ওটা ওই যে কম্প্রোমাইজ হয়েছে, এমন একটা জায়গায় কম্প্রোমাইজ হয়েছে যেটা আমি আপনি বুঝতেছি না। আরেকটা জিনিস, বড় বড় সব কনসালটেন্ট যারা, তারা সব তাদের ছোটখাটো জুনিয়রদের দিয়ে ডিজাইনটা করে, কনসেপ্ট মনোযোগ দেয় না, এরকম একটা অভিযোগ আছে। এইটা আমার কাছে মনে হয় এটা অনেক লেম অভিযোগ। কারণ Lame হচ্ছে অভিযোগ, কি, একদম lame। আসলে কোনো বিল্ডিং ডিজাইন একক না, কিন্তু এটা টিম ওয়ার্ক। শুধু আর্কিটেক্ট না, কিন্তু আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, team work। সবাইকে তো সবাই আসে, তখন ওই জুনিয়র আর্কিটেক্টরাও কিন্তু টিম মেম্বার হয়ে যায়। তখনও এটা কিন্তু ডেভেলপ করতে হয়। একটা কনসেপ্ট নিয়ে আমরা স্টার্ট করি, একটা সিঙ্গেল লাইন আঁকলাম, আঁকার পরে বলতেছে এটা একটু টেস্ট করো, দেখো। হ্যাঁ, কতবার আমরা এটাকে রিভিউ করতেছি, দেখতেছি, এবং শেষ পর্যন্ত একটা জিনিস দাঁড়াচ্ছে, এবং এটা শুধু অ্যাকচুয়ালি এককভাবে জুনিয়ররা সেইটুক কাজই করতেছে যেইটুক কাজ আপনার করার কোনো দরকার নাই, সময় হয়েছে। এক্স্যাক্টলি। আর ওইটুক কাজ আপনি করতেছেন যেইটুক কাজ Develop আসলে করতেছে। ডিরেকশন লেভেলে। হ্যাঁ, ডিরেক্টেড হয়ে ডেভেলপ করবে, Right. তারা ডিরেক্টেড হয়ে ডেভেলপ করে। আরেকটা গ্রুপ অফ কাস্টমার আছে যে বিদেশ থেকে আসছে, এসে আমাদের উপরে তার বিদেশের সমস্ত মাথায়, মানে বিদেশে যেভাবে ড্রয়িং রুম দেখছে, যেভাবে ডাইনিং দেখছে, কিসের বিল্ডিং বানান আপনারা, ফ্রান্সের ড্রয়িং রুম এটা, ডাইনিং এদিকে, দিক বিদিক সব, এবং বাইরের জানলার এই আর্ট, এই জানলাটা এদিক থেকে থাকতে হবে। এইটার সাথে আসলে অনেকে যখন বাস করেন, মানে একটা বিল্ডিং এর যে ওরিয়েন্টেশন, তারপরে প্ল্যান, এই যা হয় সব কিন্তু নেচারকে রেসপেক্ট করে, কিন্তু অনেকে কিন্তু ওইটা দেখে ওটা ভালো লেগেছে, ওটা যে এখানে ফিট হবে না, এটা অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন না, নেচারের সাথে রিলেশনই কোনো রিলেশন নেই। এবং আমাদের আপনি সিলেট অঞ্চলে দেখবেন অনেক বাড়ি তৈরি করা হয়েছে, এখানে কেউ থাকে না, আপনি দেখলে দেখবেন যে এটা আসলে এখানে হয় না, কিন্তু ওনারা বানিয়েছেন, ওনার লন্ডনের বাসাটা ভালো লেগেছে, কিন্তু এরকম করলে তো হবে না। এটা শুধু সিলেট না, আমার মনে হয় বাংলাদেশে এখন যে কোনো গ্রামে গেলেই, হ্যাঁ এই যে 300 যদি ফিট দিয়ে বিদেশে যাওয়ার পথে থাকে, দুইটা বাড়ি দেখা যায় পুরো ফ্রেঞ্চ ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, একটা বাইরের একটা, এত ভারী কনক্রিট দিয়ে, হ্যাঁ। আমি নিশ্চিত তার এসিও ডাবল লাগবে। হ্যাঁ খুব এরকম বাজে অবস্থা। অর্নামেন্টেড ডিজাইন হোক, পিচ রুফের ডিজাইন হ্যাঁ। হোক, সে ওটা এটা আমাদের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আমরা মনে করতেছি যে রাজবাড়ির মতো বাড়ি হলে, ব্যালুস্টারওয়ালা বারান্দা হলে আমি নিজেও রাজা হচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, লাভ কি আমার এটা- বাংলাদেশের যে বাংলার বাড়ি, এইটা আমরা সেটা বুঝাতে- আমি এটা আমরা ভুল করতেছি। এটাই আমরা এটাকে প্রাইড হিসাবে নিচ্ছি, উনি হয়তো এটাকে প্রাইড হিসাবে নিচ্ছে, ভাবতেছে যে উনি অনেক কিছু করে ফেলছে। হ্যাঁ, কিন্তু এইটা সমালোচনা হোক অথবা এইটার অন্যটা যদি আমরা বুঝাতে পারতাম যে আপনি আসলে এটা দরকার না, আপনার রাজবাড়ি আপনার মতো, আপনার রাজবাড়ি হোক। হ্যাঁ, আপনি একটা ব্রিটিশ রাজবাড়ি না, না, আমাদের একটা পর্তুগিজ রাজবাড়ি না, একটা হ্যাঁ, আমাদের তো রাজবাড়ি ছিল তো, আমাদের রাজবাড়ি- আমাদের সোনারগাঁ গেলে দেখা যায় তো, আমাদের কত রাজবাড়ি আছে, 2000 বছর ধরে আমাদের রাজবাড়িগুলো কেমনে বানাইছে তার modern- হিস্ট্রি আছে তো। হ্যাঁ ক্লাসিক্যাল ডিজাইন হোক, মডার্ন ডিজাইন হোক, মডার্ন ডিজাইনেরও একটা বাড়ি তো বাড়ি তো, রাজবাড়ি। হ্যাঁ হ্যাঁ, এবং কনসেপ্ট তো কাছাকাছি। এবং এখানে সাথে সাথে আমার মনে হয় আর্ট এবং এইটার অ্যাপ্রিসিয়েশন, আর্টের অ্যাপ্রিসিয়েশনের এই জায়গাটাতেও আমরা একটু জাতিগতভাবে একটু পিছানো আছি এখনো। আর এখনো আমরা একটু মানে অন্যকে অনুকরণের ক্ষেত্রে হ্যাঁ। অনুকরণ, আমরা অনেক সময় বলে ফেলি আমরা সিঙ্গাপুর বানাবো শহরকে। এই যে কেন? ঢাকার আমরা যতবারই মাস্টার প্ল্যান নিয়ে বসি এই ধরনের কথা হয়, এবং এটা কেন হবে, কেন সিঙ্গাপুর হবে, কেন ঢাকা হবে না? হ্যাঁ। ঢাকাকে আমরা ওয়েদার ঢাকা তো করবো। কাছাকাছি, না, আমাদের মানে না, তাও বলে না যে ফ্রান্স হবো। না, আমাদের প্রাইড হয় বলে না, নিউ ইয়র্ক করবো, না নিউ ইয়র্ক করবো, অনেকে বলে ফেলে, কিন্তু সেটা তো আমরা করব, টেকনোলজি নিয়ে আসবো, কিন্তু আমরা ঢাকা করব। আমরা কতটা চেঞ্জকে রেজিস্ট করছি, মানে চেঞ্জকে কতটা অ্যাকসেপ্ট করছি। অবশ্যই, কারণ আপনার প্রথমে আপনার ইঞ্জিনিয়ার ছিল একজন, তাই না? ওই শুরু করে আপনার সাথে যখন মিটিং করে হ্যাঁ, আর কি, প্রথম মিটিং হলো, আমি তখন ওই শফিককে বলেছিলাম, ভাই তুমি যতই যাওয়া বলো না কেন, আমি 3500 বেশি কংক্রিট নেই। আপনি মাঝে মাঝেই বলেন বিভিন্ন চিবাচিবি দিয়ে কলামটা এত বড় কেন, এত রড কেন, রিয়েলি আমি 3500 বেশি ধরি নাই, কারণ ধরে পরে যখন হবে তখন কি হবে। এখন যেমন আপনাদের নতুন যেগুলো করছে আমরা 4500 ধরতেছি, কনফিডেন্টলি ধরতেছি। 100% বিল্ডিং এখন আমরা ফেয়ার ফেসে চলে যাচ্ছি। 100% বিল্ডিংই আমরা এখন আজকে থেকে বলছি আর কি, 100% বিল্ডিংয়ে কোনো রকম বাঁশের ছোঁয়া থাকবে না, শতভাগ ইয়ে, এবং 100% বিল্ডিংয়ে আমরা
তিনজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ একজন সুপারভাইজার, একজন ইন হাউস এবং সাইটে, এগুলো অনেক কিছুতে আমরা একদম ফিক্সড এসওপিতে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ কারণ মানে আমি ওই কথা বলতে চাই যে ওই ইন হাউস বা এক্সটার্নাল যাই হোক, ডিজাইনারকে সেই কনফিডেন্সটা দেওয়া হুম, যে অন সাইট ইট উইল বি ক্যারিড আউট, exactly. এটা ক্যারি করা হবে এবং এটা ঠিক মতো বানানো হবে। যা এখন আঁকবেন ডিজাইনার তাই পাবেন, হ্যাঁ, বা যা ডিজাইনার লিখবেন তাই পাবেন। কারণ ডিজাইনার তখন এক্সপেরিমেন্ট করতে পারবে, নতুন জিনিস দিতে পারবে। এক্স্যাক্টলি এটা এখন এখন কতটা আপনার কাছে, এই যে যা আপনি ডিজাইন করবেন তা পাবেন, জুবিয়নের প্রতি কতটা? না আমার 100% ঠিক আছে, আমার একদম 100% ঠিক আছে, কারণ আমি দেখতেছি সাইটগুলোতে যে এইগুলো, এটা রিয়েলি মানে এইটা হওয়া উচিত। কারণ আমাদের কিন্তু কিছু কিছু অদ্ভুত মানে প্র্যাকটিস আছে, যেমন ধরুন একটা প্র্যাকটিস সাইটে দেখবেন যে সবাই যখন খেতে গেল, খেতে যাওয়ার আগে কিছু করলো, সিমেন্ট বালি কিছু মিশালো, পানি টানি দিয়ে সবাই খেতে চলে গেল, 2 ঘন্টা পর খেয়ে এসে ওটা মিশানো শুরু করলো। পানিটা দেওয়ার আগে পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু এই যে এইটা তারপরে ঘটনা, এটা কিন্তু কোনো ব্যাপার না, ও তো করে গেল। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাকনলেজ করি না এই আমরা, সমস্ত কিছু ঘটলে সেটা আর বলি না, লুকায় ফেলি। লুকায় ফেলি। হঠাৎ দেখবেন বছর দুয়েক পরে দেখবেন যে আর এই ওয়ালের এগুলো ফাটতেছে কেন, কারণ ও যে সিমেন্ট যেটা ব্যবহার করেছে, সিমেন্টের হওয়ার পরে তো সিমেন্টের ব্যবহার করেছে, প্লাস্টার সবগুলো এই রুমটার সব প্লাস্টার ফেটে গেল, এই কিউরিং করেনি, অমুক করে বহু রকম বা আরেকটা কমন যে বাড়ি, আমরা তো আরেকটা খুব ইন্টারেস্টিং হয়েছে, কমনই প্রতিবেশীরা বলে বেড়ে এই বাসাটা বসে গেছে। সেদিন একটা বাসায় গিয়ে দেখলাম যে বাসাটা হেলে গেছে একদিকে। আমি বললাম যে হেলে গেছে আপনারা কি করে বুঝলেন, এটা তো কঠিন ব্যাপার। বলুন না, আমি আসলে ঘটনাটা যেটা ঘটেছে খুব ইন্টারেস্টিং। ধরেন 3 তলা লেভেলে বারান্দার পর 4 তলায় যাওয়ার সময় 4 ইঞ্চি বাড়ানো হয়েছে, ওটা 6 ইঞ্চি গ্রিলটাকে এভাবে লাগানো হয়েছে। ভূমিকম্পের পরে দেখেছি এই বাড়ি আর এই বাড়ির মধ্যে দূরত্ব 3 তলা 5 তলার মধ্যে এক। আমি বললাম ভাই বাড়িটা যে বসে গেল, আপনার তো মাটিতে ফাটা দেখবেন, এবং বলে 1 গ্লাস পানি ঢেলে দেন না, হলে তো দৌড় দিবে আপনার যে পরিমাণ কিন্তু ওইটাকে ঘিরে আমি নিজে ভিজিট, বিশাল শোরগোল। অতএব ওইরকম অনেক ঘটনা থাকে, এটা তো আপনি ওইটা না, দেখলেন। এই যে এক গ্লাস পানি ঢেলে দেন না, হ্যাঁ, এটা কিন্তু common কলমই sense। বাঁকা হয়ে যায়। সেদিন বসুন্ধরাতে আমার একটা ক্লায়েন্ট নিয়ে হঠাৎ করে থামে বলে, দেখেন তো এনে দাঁড়ায় ওই বিল্ডিং এর ওই উপরের কলামটা কি এদিকে চলে গেছে না, না রিয়েলি আসলেও যাচ্ছে। হ্যাঁ যায়, কারণ হচ্ছে যে আমরা যখন ওই যে একটা কিকার থেকে আরেকটা কিকার করতেছে, আমরা ও হ্যাঁ হ্যাঁ, তো কাজ ওইটা করতেছি কিন্তু না। কলাম শিফট হচ্ছে না অ্যাকচুয়ালি, ওটা হলো কলাম একটা একটু মোটা, একটু একটু চিকন, একটু একটু হালকা 1 ইঞ্চি ডানে বামে কনক্রিট সরে যাচ্ছে। এটা শিফট হয়ে যায়, আরো ঘটনা বলি, শিফট হয়ে যায়। লেআউট চেকটা যে প্রতি ফ্লোরেই করতে হয়, এটা কিন্তু অনেকে জানে অনেকে জানে না। সাইটে বলে দিন, ওর জীবনে একটা শেষ। জীবনে একটা করা হয়েছে শেষ। এবং কি ইকুইপমেন্ট ইউজ হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখন তো ভেরি ইজি, অনেক কম পয়সাতেই লেজার টেকনোলজিও আছে, অনেক কিছু এইসব এসব ব্যবহার কিন্তু করতে হবে। আমরা ভিতরে বাহিরে কিন্তু complicated সেম থাকতে building এ চাই। যাচ্ছি। আপনার সাথে যে আলাপগুলো হচ্ছে, এটা আমার ইঞ্জিনিয়ারের জন্য, এটা আমার জন্য, আমার ক্লায়েন্টের জন্য। না, আমরা তো অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচারে না, যাচ্ছি। না, আমি তো বলি মানে আমি জুবিয়নের কথা বলছি। হ্যাঁ বেসিক জিনিস। আমি সেদিন কতগুলো ছেলে ইন্টারভিউ, আমরা তুমি কি ওয়াটার লেভেল ব্যবহার করতে পারো, ওয়াটার লেভেল বিজ্ঞানটা কি জানো নাকি, এটার মতো রিলায়েবল লেভেল আর কোনোটাই নাই। এটা পানির প্রপার্টি, পানির সমুচ্চশীলতার প্রপার্টি। তোমার ওটার মধ্যে যদি কোনো বাবল না থাকে, ইজ পারফেক্টলি ওকে, তুমি একটা ক্রস চেক দাও না কেন। আমি অনেক সাইটে কমন, এটা কেন বললাম, অনেক সাইটে গিয়ে আমি জিজ্ঞেস করি তুমি জিরোটা কোথায়, নো ওয়ান নোজ জিরোটা কোথায়। ওই যে লেআউট হয়ে গেছে, তারপরে যে হোল জিনিসটা ঘটছে সব কিন্তু আন্দাজে। মানে একটা রেফারেন্স পয়েন্ট যে একটা সাইটে থাকতে হবে টিল দ্য এন্ড, দ্যাট ইজ দ্য জিরো, এগুলো তো বলতে হবে জিনিসগুলো। এখন জুবিয়নকে একটা চূড়ান্ত উইশ করে দেন। আমরা মূলত এই অনুষ্ঠানটা অনেকটা জুবিয়নের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষেও বলা যায়। না, উইশ ইউ দ্য বেস্ট যে জুবিয়ন। আমরা এত বেশি উদযাপন করছি না, আমরা হয়তোবা 2030 সাল নাগাদ আমাদের তো 10ম বর্ষপূর্তি হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে একসাথে এরকম একটা অনুষ্ঠান করা হায়াত দিক, এবং সেই অনুষ্ঠানটা হবে অসম্ভব জাঁকজমকপূর্ণ, কয়েকশো বিল্ডিং হ্যান্ডওভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওই সিচুয়েশনটা তো আরেক রকম। ইনশাল্লাহ জুবিয়নের বিল্ডিং ই জুবিয়নকে হ্যাঁ, প্রচার করবে, এটাই আশা করি, এটাই হওয়া উচিত। আর আরেকটা জিনিস হলো কি, সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো সন্তুষ্টি, যে আপনি স্যাটিসফাইড, ভাই আমার তো 20টা ইঞ্জিনিয়ার আছে, আমার তো 20 বছর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে, আমার তো অমুক কোম্পানি থেকে এইটা হলো মানে ঘুণ পোকা প্রথম ঢোকা। না, এটা কিন্তু নাই, এটা থাকলে আপনারা আজকে পর্যন্ত থাকতেন না। এটা কিন্তু ঘুণ পোকা ঢোকার অতএব আপনার যারা ফিল্ডের লোক আছে তাদেরকে জানতে হবে যে আমরা 6 ইঞ্চি 12 ইঞ্চি সিলিন্ডার টেস্ট করছি। কনসালটেন্ট কানেক্টিভিটি Exactly. কখনো মিস করা যাবে না। হ্যাঁ
কারণ কনসালটেন্ট যেটা করে তিনি হয়তো কিছু টাকা নেন, এটা আমরা তো জানি। না, ইনহাউসও টাকা নিচ্ছে, ও হ্যাঁ, বেতন ইনাও টাকা নিচ্ছে, ও নিচ্ছে। তো বেতন ও নিচ্ছে। তো হ্যাঁ, এবং বেতন নিচ্ছে। কিন্তু সব জায়গায় cost আছে। কনসালটেন্ট যেইভাবে ফ্রি উইল এবং মানে আমি কি বলতে চাচ্ছি যে যতটা পাওয়ারফুল উইশ করে, যতটা পুশ করে, যতটা কনফিডেন্টলি সাজেস্ট করে, ইনহাউস ওইভাবে পারে না। আপনি 150 বিল্ডিং করেছেন, এটা কিন্তু মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যাবে যে একটা বিল্ডিং এ যদি একটা কলাম ক্র্যাক করে শেষ, এবং ওটা সবাই জানবে। সবাই আপনি জানে। দেখবেন আপনি যে 100 বিল্ডিং ভালো এটা কেউ জানবে না। কেউ জানবে না, কিন্তু আপনার কোন একটা বিল্ডিং এ প্রবলেম হলে সবাই কিন্তু দেখবেন যে আরে জানো এটা তো ওনাদের ওই বিল্ডিংটাকে দিয়ে আছে। আরেকটা জিনিস আমি ওই যে বারবার কনসালটেন্ট অথবা ইনহাউস এই শব্দটা আস্তে আস্তে ভুলে যাওয়া উচিত। হুম। কে ডিজাইনার, কে সুপারভাইজার, এইটা মনে রাখা উচিত। কে হুম। পিএমসি করছে, কে কোন পদে কোন কাজটা করছে, হুম, কোন জায়গায় পুরো বিল্ডিংটাতে আমার লাইনে যে যে জায়গায় কাজ করতেছে হুম, সে স্ব জায়গায় হুম, জানি সে এক্সেল করতে পারে তার ব্যবস্থা করে। কারণ কস্ট সব জায়গায় ইনভলভ, কষ্ট সব জায়গায় দিন। সব জায়গায় কস্ট ইনভলভ। একটা খুব ভালো বিল্ডিং বানানো আর একটা পচা বিল্ডিং বানানোর মধ্যে কস্ট কম্পোনেন্ট কোনো কোনো ক্ষেত্রে একদম নাই, আর কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 2%। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা কলাম ঢালাই হচ্ছে, কলামের ভিতর দিয়ে পানিটা বেরিয়ে যাচ্ছে, ওইটা বন্ধ করে সবচেয়ে সস্তা বলে ওটা কাদা দিয়ে আটকে দেওয়া। আপনি কাদা দিয়ে আটকে দিলেন, ওটা 3,500 পিএসএ পাবেন। পানিটা বেরিয়ে গেল, ওটা 2,500 পিএসএ। কোনো পয়সার ব্যাপার আছে, আপনি সেম পয়সা সিমেন্ট খরচা করছেন, রড খরচা, সব খরচা করছেন, জাস্ট কাদা সেখানে হয়তো একটু লেবার কস্ট থাকতে পারে টুকটাক। ভেরি কিছুটা যে দেখছে চোখে যে দেখেছে। লেবারটা উঠে যদি করে, হ্যাঁ, একটা কাঠমিস্ত্রি এরকম একটা টেবিল হ্যাঁ, 10 জনকে দিলে 10 রকম আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্রোথ অ্যাটিটিউডে জুবিয়নকে একটা এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। না, এটা আমি জুবিয়ান টিমকে বলবো যে আমাদের এটা জুবিন- অনুষ্ঠানটা পরবর্তীতে যখন দেখবে হ্যাঁ, তারা জানি ওই লেভেলে অ্যাচিভ করতে পারে, যে আমরা সবাই জানি কনফিডেন্টলি বলতে পারি যে জুবিয়ানের অমুক যেটা হ্যাঁ। দেখছে ওকে ফাইন, আমি কনফিডেন্ট হ্যাঁ, যে আপনাদেরকে এটা অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক সময় অনেক দীর্ঘ একটা আলোচনা ছিল। জুবিয়নের সাথে আমাদের এই সমন্বিত জ্ঞানের পথ চলা এবং এই জ্ঞানীদের সাথে আড্ডা চলবে। দেখা হবে পরের কোয়ালিটি কনস্ট্রাকশন অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।